বোর্ড দেখেই বুঝতে পারলাম সেল ওয়াল পর্যন্ত হয়েছিল, তাই তো? আর অল ওভার আমাদের পার্ট 3। আমরা যখন এর আগে পর্যন্ত সেলের যেটুকু দেখেছি, তাতে আমরা দেখেছি কি, যে সাপোজ এটা একটা সেল, আর এটা যদি নিউক্লিয়াস হয়, তাহলে সেক্ষেত্রে সেলের বাকি অংশটা রয়েছে সাইটোপ্লাজম। একটা সেলকে সেল হতে গেলে যা যা থাকতেই হবে, তার মধ্যে একটা ছিল, সেটা হলো সেল মেমব্রেন। সেল মেমব্রেন অর প্লাজমা মেমব্রেন। সেল মেমব্রেন অর প্লাজমা মেমব্রেন। সেল মেমব্রেন অর প্লাজমা মেমব্রেন, ঠিক আছে? তাহলে সেই সেল মেমব্রেন নিয়ে আমাদের আলোচনা হবে। এবার দেখো, একটা যে কোনো কোষে, আমরা তো বলছি সেল টু বি সেল, মানে কোষকে কোষ হতে গেলে প্লাজমা মেমব্রেন থাকতেই হবে। এবার এই যে প্লাজমা মেমব্রেনের গঠন, সেটা কিন্তু সমস্ত অর্গানিজমে একই রকম। মানে সেটা প্রোক্যারিওটিক হোক বা ইউক্যারিওটিক। আমরা প্রোক্যারিওটিক সেল পড়ানোর সময় আগে বলেছিলাম যে আমরা সেল ওয়াল নিয়ে আলোচনা করলাম, ন্যাগ নামের স্ট্রাকচার নিয়ে আলোচনা করলাম, কিন্তু সেল মেমব্রেন আমরা বাকি রেখে চলে এলাম। বললাম যে যখন সেল মেমব্রেন পড়াবো নর্মাল সেল ওয়ালের মতো, প্লাস ব্যাকটেরিয়ারও সেল ওয়াল। তার মানে দাঁড়ালো এটা, যে এই যে সেল মেমব্রেন পড়ছি, সেই সেল মেমব্রেন যত জীব আছে সবার, ওকে, একই। শুধু তাই না, আমরা যখন সেল শুরু করছিলাম তখন বিভিন্ন সেল অর্গানেলস এর কথা বলছিলাম, যেখানে দুটো মাত্র সেল অর্গানেলস পেয়েছিলাম যাদের যাদের মেমব্রেন নাই, মেমব্রেনলেস। বাকিদের একটা অথবা দুটো করে মেমব্রেন রয়েছে। তাহলে তাদের যে মেমব্রেন না, ওটাও কিন্তু সেল মেমব্রেনের মতোই। বোঝা গেল? নর্মাল সেল মেমব্রেন সেলকে ঘিরে আছে যেমন, তেমন নিউক্লিয়াসের যে মেমব্রেন, সেটাও এই মেমব্রেনের মতোই গঠন। সেই জন্য মেমব্রেন মডেলটি অবশ্যই ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। প্লাজমা মেমব্রেন একটা সেলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই কারণের জন্যই, কারণ প্লাজমা মেমব্রেনের উপর বহু কিছু নির্ভর করে। একটা সেলের বহু কিছু নির্ভর করে, সেটা আমরা আস্তে আস্তে পড়তে পড়তে দেখতে পাবো। নিউক্লিওলাস, নিউক্লিয়াস সেল অর্গানেল, নট নিউক্লিওলাস। ঠিক আছে? কারণ নিউক্লিয়াস নিজে সেল অর্গানেল, নিউক্লিয়াসের ভিতরের একটা অংশের নাম নিউক্লিওলাস, অবশ্যই সেল অর্গানেল নয়। ওকে, যাই হোক, তাহলে সেল মেমব্রেনের এই যে গঠন আমরা দেখব। প্রথমেই দেখো, আমার মনে হয় নোট বা পিডিএফ যাই দিই না কেন, তবু মনে হয় বইটাকে একবার ধরে দাগটা দিয়ে দেওয়া উচিত, আমার মনে হচ্ছে। কারণ নাহলে তোমরা হয়তো খুঁজে হয়তো পাগল হয়ে যাবে। হ্যাঁ, মনে হবে যে কত পড়তে হবে রে বাবা, কিছু বুঝে উঠতে পারছি না। সেই জন্য ওটা করে দেবো, হ্যাঁ, ওটা সঙ্গে সঙ্গে করে দেবো। আচ্ছা, এই যে ধরো সেল মেমব্রেন, সেল মেমব্রেনে প্রথমেই যে মডেল সেল মেমব্রেনের প্রথম দিয়েছিলেন রবার্টসন। রবার্টসন, ওকে। ইউনিট মেমব্রেন মডেল, ইউনিট মেমব্রেন মডেল, বাংলাতে হলো একক পর্দা গঠন। হ্যাঁ, ইউনিট মেমব্রেন মডেল। সেই মডেল অনুযায়ী কি বলছেন? তিনি বলছেন যে প্রত্যেকটা সেল মেমব্রেন তৈরি হয়েছে প্রোটিন, লিপিড, প্রোটিন দিয়ে। মানে যদি এরকম ভাবি আর কি, এরকম, কিন্তু এরকম নয় অ্যাকচুয়ালি, রাফলি যদি দেখাচ্ছি, যে প্রোটিন যদি এটা হয়, প্রোটিনের লেয়ার, তারপরে লিপিডের লেয়ার, তারপরে প্রোটিনের লেয়ার, পিএলপি মডেল বলা হয়। রবার্টসন বলছেন একক পর্দা গঠন। এই মডেলটি চলে, বহুদিন চলে। তারপরে একটা মডেল আসে, মডেল তো প্রচুর আছে, এত মডেল নিয়ে আলোচনা করার সিলেবাসও নেই আমাদের, সময়ও নেই আমাদের, ওকে। যে মডেলটি সবচেয়ে বেশি পপুলার, সেটা হলো ফ্লুইড মোজাইক মডেল। তরল মোজাইক গঠন তোমরা ক্লাস 9-এ পড়েছিলে, ফ্লুইড মোজাইক মডেল। এই মডেলটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং এটাই আমরা পড়বো। এনারা কি বললেন, যে হ্যাঁ ঠিক আছে, রবার্টসন যা বলেছেন প্রায় তাই, শুধুমাত্র একটা জায়গায় আমরা চেঞ্জ করছি, সেটা হলো প্রোটিন লিপিড, লিপিড প্রোটিন। লিপিডের বাই লেয়ার আছে, লিপিডের বাই লেয়ার আছে, লিপিড সিঙ্গেল লেয়ার নেই। অসুবিধা হয় ওই দিক করে বসতে পারো, হ্যাঁ, অসুবিধা হয়। লিপিডের বাই লেয়ার আছে, হয়ে গেল। তাহলে ইউনিট মেমব্রেন মডেলকে তারা মেনে নিলেন। তিনি বললেন ঠিক আছে, একটু মডিফাই করা হচ্ছে, যে লিপিডের সিঙ্গেল মেমব্রেন নেই, লিপিড অ্যাকচুয়ালি দুটো মেমব্রেন আছে, লিপিডের বাই লেয়ার আছে। এবং প্লাজমা মেমব্রেনের ক্ষেত্রে যে লিপিড, সেটার নাম হলো ফসফোলিপিড। ফসফোলিপিড প্লাজমা মেমব্রেনের স্ট্রাকচার পরীক্ষায় পড়ে, ঠিক আছে? গোটা স্ট্রাকচার যা দেখাবো পরীক্ষায় পড়বে। ফসফোলিপিড এরকম দেখতে, একটা গোল মতো করে থাকে, আর মনে হয় তার দুটো লেজের মতো করে অংশ বেরিয়েছে।
এই ফসফোলিপিড কেমন ভাবে তৈরি হয়েছে সেটা আমরা পড়বো বায়োমলিকুলসে, যখন ফ্যাট পড়াবো তখন ফসফোলিপিডের গঠন দেখাবো, এখনো দেখাবো কিন্তু এখন হয়তো বুঝতে পারবে না, ওই না বোঝার মতো করে দেখাবো, ঠিক আছে। আর তখন কিন্তু এক্স্যাক্টলি এই গঠনটা কেন এরকম তা বুঝতে পারবো, ঠিক আছে। কারণ এটা বুঝতে গেলে অনেক টাইম লাগবে, সেটা ওখানেই সম্ভব। দেখো এবার এই যে আমরা বলছি যে প্লাজমা মেমব্রেন, এবার যদি এটা ধরো সেল হয়, সাপোজ আমি এতটা তো আঁকবো না, ধরো এটা সেল, তাহলে সেলের ক্ষেত্রে একটা পার্ট আমরা দেখাচ্ছি, মেমব্রেনের একটা পার্ট আমরা দেখাচ্ছি, ঠিক আছে। কেমন হবে, কেমন হয়, সেটা হলো এই হলো লিপিডের বাইলেয়ার। যে ফসফোলিপিডের কথা বলছি সেই ফসফোলিপিডের গঠন হলো এটা, ওকে। এইভাবে কন্টিনিউ করতে হবে, কন্টিনিউ গোটা সেল মেমব্রেন বরাবর, মানে যে দাগটা দিয়েছি সেই দাগটা বরাবর এই ব্যাপারটা করতে হবে। এবার তার সঙ্গে সঙ্গে আরো অনেক কিছু থাকবে। এটা ফসফোলিপিডের লিপিডের বাইলেয়ার, মানে ডান দিকে যদি এটা লিপিড হয় তাহলে এটা লিপিডের বাইলেয়ার, বোঝা গেল। যেটা আমরা ফ্লুইড মোজাইক মডেল পড়ছি। এবং অবশ্যই সায়েন্টিস্টের নাম জানতে হবে, সিঙ্গার এবং নিকলসন। অনেকদিন মনে রাখতে হবে, মানে যতদিন প্লাজমা মেমব্রেনকে মনে রাখতে হবে ততদিন পরীক্ষার জন্য মনে রাখতে হবে সিঙ্গার এবং নিকলসনের নাম, ঠিক আছে। বোঝা গেল। তো এখন এবার দেখো, শুধু লিপিড নেই, লিপিডের বাইলেয়ার যেমন আছে, পাশাপাশি বলা আছে পাশাপাশি বলা আছে প্রোটিন, লিপিড, প্রোটিন। তাহলে প্রোটিন গুলো তোমাদের ভাবছো কি যে প্রোটিন গুলো তাহলে বুঝতে পেরেছি স্যার, আর বলতে হবে না প্রোটিন গুলো বাইরের দিকে আছে আর ভেতর দিকে আছে, না ওরকম নাই কিন্তু। প্রোটিন গুলো যদি ভেবে থাকো যে লেয়ার উপর, মানে যেমন সেই ধরো কেকের লেয়ার বাই লেয়ার পাবে, এরকম নয় কিন্তু। হ্যাঁ, যে 3 লেয়ারের কেক আছে, মাঝের লেয়ারটা একটা বুঝলাম আর ভেতর দিকে আর বাইরের দিকে একটা লেয়ার, ওরকম নয়। কেমন আছে তাহলে, আছে দু রকমের প্রোটিন, একটা হলো ইন্টিগ্রাল প্রোটিন, একটা হলো এক্সটার্নাল প্রোটিন। মানে কিছু প্রোটিন আছে যেটা এই মেমব্রেন, এই বাইলেয়ারের মধ্যে আছে, আর কিছু রয়েছে যেগুলো বাইরের দিকে অবস্থান করছে, ঠিক আছে। দেখো প্রথম একটা প্রোটিন আঁকছি যেটাকে আমরা বলছি চ্যানেল প্রোটিন, লাল রঙের, এটা ধরো প্রোটিন আনলাম, হ্যাঁ, এটা হলো চ্যানেল প্রোটিন। মানে মানে হলো বাইরে থেকে ভিতরে যে কোনো জিনিসপত্র যাওয়া আসা, বা ভিতর থেকে বাইরে যে কোনো জিনিসপত্র যাওয়া আসা করার ক্ষেত্রে এই চ্যানেল কাজ করবে, ওকে। এর সঙ্গে আবার আমরা আরম্ভ করে দিলাম ওই জিনিস, মানে ফসফোলিপিড। হ্যাঁ, এরকম আঁকতে আঁকতে ধরো আবার অন্য একটা জায়গায় অন্য এক ধরনের প্রোটিন এঁকে দিলাম। ধরো এটাকে বলছি, সাপোজ এটাকে বলছি রিসেপ্টর প্রোটিন, কোন জিনিসকে রিসিভ করে। হ্যাঁ, আমরা পরে বলছি সব বুঝিয়ে যে ব্যাপারটা কি। ধরো এটাকে বলছি আমরা রিসেপ্টর প্রোটিন, তাহলে এটা রিসেপ্টর প্রোটিন থাকলো, এভাবে কন্টিনিউ চলছে। এবার ধরো এর সঙ্গে সঙ্গে আমরা কি করলাম, বাইরের দিকে আরেকটা প্রোটিনকে এঁকে দিলাম এরকম করে এর সঙ্গে। এটা কিন্তু অ্যাকচুয়ালি এক্সটার্নাল প্রোটিন, যেরকম ইন্টিগ্রাল প্রোটিন বলছিলাম যারা মেমব্রেনের ভিতরে আছে, আর যারা বাইরে আছে তারা এক্সটার্নাল প্রোটিন, বহিস্থ প্রোটিন, ঠিক আছে। এবার একে আমরা ওইভাবে এঁকে দিলাম, যেটা হয়তো ফসফোলিপিডের সঙ্গে জুড়েই আছে, কোনো অসুবিধা নেই এটা। তো একে আমরা কেরিয়ার প্রোটিন বলতে পারি। তার মানে বিভিন্ন ধরনের প্রোটিনের কথা হচ্ছে, চ্যানেল প্রোটিন, কেরিয়ার প্রোটিন, রিসেপ্টর প্রোটিন, এই ধরনের বিভিন্ন প্রোটিনের কথা আমরা আলোচনা করব। এবার দেখো এই যে পিএলপি মডেল আমরা দিচ্ছি, তার মানে দাঁড়াচ্ছে যে এই জায়গায় নিউক্লিয়াস আছে, সাপোজ এই জায়গায় নিউক্লিয়াস আছে, ঠিক আছে। তাহলে এটা সাইটোপ্লাজম এরিয়া, তাহলে এটা হলো সাইটোপ্লাজমের এরিয়া। এবার যে ফসফোলিপিডের কথা আমরা বলছি, সাপোজ এটা তো ফসফোলিপিডের কথা বলছি আমরা, এটা ফসফোলিপিডের, তাহলে এই জায়গাটাকে, এই যে গোল যে অংশটা রয়েছে, এই জায়গাটাকে বলা হয় পোলার এন্ড, পোলার এন্ড। আর এটাকে বলা হয় নন পোলার এন্ড, নন পোলার এন্ড, ঠিক আছে। তাহলে একটা হলো পোলার এন্ড, একটা হলো নন পোলার এন্ড। এবার পোলার এন্ড যেটা, যেটা পোলার এন্ড,
সেটা হলো যে হাইড্রো হাই সরি হাইড্রোফিলিক ইন নেচার, হাইড্রোফিলিক। আর নন পোলার যেটা ওটা হলো হাইড্রোফোবিক ইন নেচার। মানে দেখো, ফোবিয়া মানে হলো জ্বর, মানে ম্যানিয়ার উল্টো, ম্যানিয়ার উল্টো হলো ফোবিয়া। ফোবিয়া মানে জল, আর হাইড্রো মানে জল, তার মানে জলবিদ্বেষী, মানে জলের সঙ্গে একটু ভাব নাই। কারণ এই যে লেজ দুটো দেখছো না, এরা অ্যাকচুয়ালি ফ্যাটি অ্যাসিডের চেন। জলের সঙ্গে তেল কি মেশে? মিশবে না, তো ফ্যাট তো জেনারেলি জলের সঙ্গে আসবে না। সেই জন্য এটা হলো হাইড্রোফোবিক ইন নেচার। তাহলে হাইড্রোফোবিক নন পোলার এন্ড যেটা, সেটা হলো হাইড্রোফোবিক, মানে জলের কাছাকাছি থাকতে একদম পছন্দ করে না। ঠিক উল্টো দিকে যেটা পোলার এন্ড, যেটা গোল বলের মতো রয়েছে, ওখানে অ্যালকোহল আছে। আর অ্যালকোহল যে জলে যায় আমরা ভালোই জানি, তাই তো? অ্যালকোহল জলে যায়, মানুষ বাদ দিলাম, ঠিক আছে? তো ওটা হাইড্রোফিলিক ইন নেচার, তার মানে হলো ওটা কিন্তু জলের কাছাকাছি থাকতে ভালোবাসে। এইবার তুমি এখানটা দেখো, ওটা বুঝে গেলে। তো এবার এখানটা দেখো, এর যে গঠনটা বললাম বায়োমলিকুলসে পড়াবো, আমরা শুধু এইটুকু ইনফরমেশন দিলেই এখন কাজ মিটে যাবে, যে এখানে লিপিডের পাশাপাশি ফসফেট আছে, সেই জন্য আমরা ফসফোলিপিড বলছি, মানে একটা যুগ্ম লিপিডের উদাহরণ এটা। এবার এখানে এসে দেখো, যে এটা যদি সেলের সাইটোপ্লাজম হয় তাহলে সেখানে জল আছে অবভিয়াসলি, আর যদি এটা আউটার সারফেস হয় তাহলে সেখানেও জল আছে। তার মানে জলের কাছাকাছি থাকতে চাইছে পোলার এন্ড, আর জল থেকে দূরে থাকতে চাইছে নন পোলার এন্ড। সেই জন্য দেখো, এরও বাইরের দিকটা, এরও এর গোল মাথার দিকটা ভিতরের দিকে জলের দিকে আছে, এরও জলের দিকে আছে, আর লেজ গুলোকে ভেতর দিকে করে নিচ্ছে। সেল এমন একটি চ্যাপ্টার যা তোমাকে সারা বায়োলজি জুড়ে লাগবে আর কি, হ্যাঁ। আর তার মধ্যে প্লাজমা মেমব্রেন তো অবশ্যই ভীষণ ভাইটাল একটা জায়গা, কারণ একে ঘিরেই বহু কিছু জিনিসপত্র হবে, তাই না? একটা সেলের ক্ষেত্রে যাওয়া আসা পুরোটা রেগুলেশন করে, কে ভিতরে আসবে আর কে বাইরে যাবে। তার মানে একে ঘিরেই প্রচুর ব্যাপার স্যাপার আছে আর কি। বোঝা গেল কি বলছি? আচ্ছা, এইবার এই যে পোলার কথাটি বলা ব্যবহার করা হয়েছে কেন? একটা নির্দিষ্ট পোলারিটি আছে, একটা মেরু আছে। এবার পোলার থাকার জন্য কি হয়, ধরো এটা এটা একটা ধরো পোলার এন্ড, মাথাটা এটা ধরো পোলার এন্ড, তো এরকম আছে পাশাপাশি আছে। এবার ধরো তুমি খুঁজে দিয়েছো পেনে করে সেলটাকে, যদিও সম্ভব নয় সেটা, মানে সেল তো দেখা যায় না, পেনে করে খুঁজতে গেলে একটা সেল না অনেক সেল একসঙ্গে খোঁজা লাগবে। যাই হোক, অল্প বিস্তর খুঁজে দিয়েছো, তাহলে কি হবে? উলট পালট হয়ে গেল, সব এদিক ওদিক হয়ে গেল, কিন্তু আবার সময় 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 টাইম দিলে তারা কিন্তু আবার পাশাপাশি চলে আসে। মানে তুমি ধরো পুকুরে ঘাটে নেমে জলটাকে একবার পায়ে করে নাড়িয়ে দিলে, কিছুক্ষণ পর কিন্তু ঢেউ আস্তে আস্তে থেমে ও কিন্তু ঠিক, মানে একটা ফ্লুইডিটির ব্যাপার রয়েছে। সো ফ্লুইড মানে এর যে নেচার, সেটা তরলের মতো, সেই জন্য এই নামটা তো এমনি দেয়নি, এই মডেলটার নাম ফ্লুইড দিয়েছে। বোঝা গেল? এই যে ব্যাপারটা রয়েছে না, এটাকে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বলা হয়, ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, ঠিক আছে? ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বা ফ্লিপ ফ্লপ চলন, হ্যাঁ, বাংলা হয় না এগুলোর, হ্যাঁ, মুভমেন্টটা চলন হবে, কিন্তু ফ্লিপ ফ্লপই থাকবে। ফ্লিপ ফ্লপ মুভমেন্ট কোনটা? এই যে এই যে পোলার টেন গুলো একটু ঘেঁটে দিলে সব এদিক ওদিক হয়ে গেল, আবার কিন্তু ঠিক এক জায়গায় এসে তারা ঠিক হয়ে গেল। তা দেখো, প্লাজমা মেমব্রেনের আমি যদি বাউন্ডারিটা তোমাকে দেখাই, এটা ছিল, আমি কিন্তু পরক্ষণেই বাউন্ডারিটা চেঞ্জ করে আমি একটু এরম করে দিতে পারি। মানেটা বুঝতে পারলে? কেন? কারণ সেলের গঠন সর্বদা এক থাকে না, কারণ ফ্লুইডিটি। এই যে ছিল আগের লাইনটা, মুছে দিয়ে পরের লাইন টানলাম, চেঞ্জ করে দিলাম, 2 ঘন্টা পরে চেঞ্জ হয়ে গেছে। কারণ কিন্তু জলের যেমন ব্যাপার স্যাপার তেমন এর ব্যাপার স্যাপার রয়েছে, ঠিক আছে? তো এটার জন্য ফ্লুইড ব্যাপারটা রয়েছে। এইবার এবার একটা জিনিস বোঝো ভালো করে, এটা তো ধরো 2D স্ট্রাকচার দেখানো হচ্ছে, তাহলে যদি আমি একটা সেল ধরো এরকম করে গ্লোবের মতো করে ভাবো, একটা বড় গ্লোব দেওয়া হয়েছে তোমাকে, তা সেরকম করে সেলটা ধরো, এবার সেলটা তাহলে মেমব্রেনটা ওটা, বুঝতে পারলে? এবার আমি দেখছি ধরো টপ ভিউ, উপর থেকে সেলটাকে দেখছি, তাহলে কি দেখবো? শুধু গোল গোল মাথা দেখতে পাবো, শুধু এরকম গোল গোল মাথা দেখতে পাবো, পাবো না? না বুঝতে পারলে বলবে না স্যার বুঝতে পারিনি।
ঠিক আছে, এরকম গোল গোল মাথা দেখতে পাবো। আমি যদি টপ ভিউ দেখি এরকম করে, তাহলে শুধু গোল গোল মাথাগুলোকে দেখতে পাবো। ঠিক আছে, এইবার ধরো এই মাথাগুলোর সঙ্গে সঙ্গে আমরা আরো অনেক কিছু দেখতে পাবো। দূর, সেটা হলো প্রোটিন গুলো। ধরো এখানে আমি প্রোটিনটা এঁকে দিলাম এরকম করে, এখানে ধরো প্রোটিনটা এঁকে দিলাম এরকম করে, আর তার পাশাপাশি আবার মাথাগুলোকে এঁকে দেবো। 1 মিনিট তোমার দেখাচ্ছি, এরকম করে কর এরকম। তাহলে গোল 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 ফসফোলিপিডের ইয়েগুলো দেখতে পাচ্ছি। আর তার পাশাপাশি তার পাশাপাশি আমরা বিভিন্ন রকমের প্রোটিনকে দেখতে পাচ্ছি। না, ইনার গুলো দেখা যাবে না সব, তার মাথাগুলো দেখা যেতে পারে। এক্সটার্নাল গুলো মানে আউটার যেগুলো রয়েছে সেগুলো গোটাটাই দেখা যাবে। মোজাইক মানে কি? মোজাইক করা বাড়ি, হ্যাঁ, বলবে মসৃণ, বলবে মার্বেল, তাই না? অ্যাকচুয়ালি মোজাইক কথাটির অর্থ হলো নকশা। দেখো কেন মোজাইক মডেল বলছে, এতে নকশা। তাহলে এই যে ফসফোলিপিডের যে এন্ড গুলো পাচ্ছি আমরা, পোলার এন্ড গুলো পাচ্ছি, তার মাঝে মাঝে যে প্রোটিন গুলো আছে, সেই প্রোটিন গুলো যেন কেমন একটা ডিজাইন করেছে, নকশা করেছে। সেই জন্য এই মডেলের নাম ফ্লুইড মোজাইক মডেল। তাহলে ফ্লুইডিটির ব্যাপারটা বললাম, মোজাইক কেন তা বললাম, হয়ে গেল মডেল, ফ্লুইড মোজাইক মডেল। বোঝা গেল? বিষয় সোজা, শুধু একটু ভালো করে গুছিয়ে লিখতে হবে। অনেক সময় কি আমরা ভুল হয়, হ্যাঁ, লাগিয়ে দিয়ে চলে যায়। যাই হোক, বোঝা গেল কি বলছি? এবার এই মডেলটা খুব ইম্পর্টেন্ট, আশা করি বুঝতে পেরেছো। বইয়ে অনেক রকমের ছবি থাকবে, আঁকতে লিখতে অসুবিধা হবে। ঠিক আছে, আঁকতে অসুবিধা হবে, তো এটা আঁকতে হবে অ্যাকচুয়ালি, আর কিছু আঁকতে হবে না। বইয়ের ছবি দেখে হয়তো অজ্ঞান হয়ে যাবে, তো এই ছবিটা আঁকতে হবে অ্যাকচুয়ালি। ওকে, অসুবিধা নেই, সব সময় রেকর্ডেড থাকবে। যখন তখন রেকর্ড পজ করে আরামসে ঘরে শুয়ে শুয়ে এঁকে নিতে পারবে, কোনো চাপ নেই। ঠিক আছে, বোঝাটা মেন বিষয়, আগে বুঝে যাবে ঠিক করে। তাহলে এখানে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বুঝলাম, আমরা বুঝলাম ইন্টিগ্রাল প্রোটিন আর এক্সটার্নাল প্রোটিন, বুঝলাম ফসফোলিপিডের পোলার এন্ড নন পোলার এন্ড। ঠিক আছে, আচ্ছা, এবার বোর্ডটাকে একটু হালকা পরিষ্কার করে দিই, তাহলে সুবিধা হবে আরো। এই যে বিভিন্ন ধরনের প্রোটিন গুলো আমরা দেখছি না, এই প্রোটিন গুলো কি রকম কাজ করে, তোমাকে দু একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবে যে এই ব্যাপার স্যাপার কি আছে। আর তার পাশাপাশি আমরা আরেকটা ব্যাপার বলে দিই, যে এগুলো দরকার নেই আর, হ্যাঁ। তার পাশাপাশি আরেকটা ব্যাপার বলে দিই, যে এখানে শুধু যে ফসফোলিপিড আর প্রোটিন আছে তা না, সঙ্গে আরো অনেক কিছু আছে। যেমন ধরো কার্বোহাইড্রেট, এই লিপিডের সঙ্গে, এটা তো লিপিড, লিপিডের সঙ্গে ধরো কার্বোহাইড্রেট জুড়ে আছে এরকম করে। কার্বোহাইড্রেট যখন পড়বে তখন দেখবে ব্রাঞ্চড কার্বোহাইড্রেট এভাবেই হয়, হ্যাঁ, এরকম করে কার্বোহাইড্রেট ধরো রয়েছে। ঠিক আছে, তাহলে যখন লিপিডের সঙ্গে কার্বোহাইড্রেট থাকে তখন গ্লাইকোলিপিড বলা হয়, বাইরের দিকে থাকবে। যেমন এখানটা ঠিক ফসফোলিপিড আছে, মানে সরি, এখানটা তোমার লাইপোপ্রোটিন আছে, সরি, লাইপোপ্রোটিন, কারণ লাইপো মানে লিপিড আর প্রোটিন আছে, লাইপোপ্রোটিন আছে। তাহলে এখানে গ্লাইকো মানে হলো কার্বোহাইড্রেট, আর এখানে ফ্যাট। ঠিক আছে, তাহলে গ্লাইকো লিপিড আছে। বুঝতে পারলে কি বললাম? এই বুঝতে পারলে না? বলছি এই যে গ্লাইকো, গ্লাইকো মানে কার্বোহাইড্রেট, আর তার সঙ্গে এখানে গ্লাইকো মানে কার্বোহাইড্রেট, তার সঙ্গে ফ্যাট রয়েছে, মানে লিপিড রয়েছে, সো গ্লাইকোলিপিড। আবার ধরো এখানে লিপিড রয়েছে, তার সঙ্গে ধরো প্রোটিন রয়েছে, এখানটায় লিপিড রয়েছে তার সঙ্গে প্রোটিন রয়েছে। ঠিক আছে, তাহলে লাইপো মানে লিপিড, আর তার সঙ্গে প্রোটিন, লাইপোপ্রোটিন। এইসব আমরা বায়োমলিকুলস ভুলে খাবো, কোনো অসুবিধা নাই। এখন একটু অসুবিধা হচ্ছে, এবার একটা কথা বলার চেষ্টা করছি আমি, যে এই যদি সেলের বাউন্ডারি হয়, তাহলে এটা তো সেল, ভেতর দিকে একটা সেল, এটা তো সেল, নিউক্লিয়াস, ওইগুলো কিন্তু সবসময় বাইরের দিকে থাকবে। মানে পয়েন্ট টু বি নোটেড, কারণ নিটে কোশ্চেন আসবে, ওগুলো সবসময় বাদ দিয়ে থাকবে। কেন বলছি? ধরো এই যে আগের দিন যখন সেল ওয়াল পড়ছিলে, আমরা সেই আহ ছিটে বেড়ার দেওয়াল দেখেছিলাম। এবার ধরো একটা বাঁশ বা কঞ্চি ধরো বাইরে থেকে বেরিয়ে আছে, মানে কাটাও সম্ভব হয়নি, বা কিছু প্রোগ্রাম আছে আর কি, পরে খুলবে, কাটবে না, তাহলে সেটা কোন দিকে থাকবে, ঘরের ভেতর দিকে না বাইরের দিকে? অবভিয়াসলি বাইরের দিকে থাকবে। তো সেই রকমই ভাবো, যে এটা একটা সেল, এর যদি খোঁচায় হিজি বিজি জিনিস থাকে, তো জেনারেলি সেল প্রেফার করবে তাকে বাইরের দিকে রাখার। এইভাবে বুঝে রাখো, কাজ তো অন্য আছে। হ্যাঁ, এটা ভিতর দিকে কখনো থাকবে না, কখনো এইসব জিনিস ভিতর দিকে থাকবে না, সবসময় বাইরে দিয়ে থাকবে।
এটা নিটে কোশ্চেন আসে এই জায়গা থেকে। তোমরা এনসিইআরটি পড়ার সময় দেখিয়ে দেবো কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে, এটা হলো বিষয়। ওকে, এইডস, এইচআইভি আমরা জানি যে ভাইরাস মানুষের দেহে এইডস রোগ তৈরি করে, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। গরুর হয়, মানুষের হয়। যখন করোনায় আমরা 2 বছর ধরে ঘরে ঢুকে আছি, তখন বিভিন্ন প্রাণী, এমনকি বন্য প্রাণী পর্যন্ত রাস্তায় নেমে পড়েছিল, কারণ আমাদের অত্যাচার নাই বলে। করোনা তো ওদের হয়নি। যখন বার্ড ফ্লু মুরগির হচ্ছে, কই আমাদের তো হয়নি। তো কই গরুর তো হয়নি বার্ড ফ্লু। বললেন এই স্যার কি খ্যাপা খাপা কথা বলছেন, বার্ড ফ্লু এই তো বলছেন বার্ডদের ফ্লু, তো বার্ড ফ্লু তো মুরগিরই হবে, পাখিরই হবে। এইটাই তো বিষয়, এটাই তো কথা। এটা নির্ভর করছে প্লাজমা মেমব্রেনের উপর। কেন? এই যে রিসেপ্টর প্রোটিন। হেলিপ্যাড ছাড়া যেমন হেলিকপ্টার নামতে পারে না, তেমন যে কোনো একটি প্যাথোজেন মানে জীবাণু, তার জন্য রিসেপ্টর দরকার। হাজার ঘোরাঘুরি করুক এই জায়গায় এই জায়গায় ওই জায়গায়, এমন বলিনি যে এইচআইভি কখনো গরুর গায়ে গায়ে যায়নি, চেষ্টা করেনি, চেষ্টা করেছে। যখন করোনা চলছিল আমরা বারবার বলছিলাম নাকে চোখে মুখে হাত দেবেন না। কারণ কি? হাতে থাক করোনা, আমার দেহে এন্ট্রি নেই তার, কারণ হাত দিয়ে ঢুকতে পারে না। একমাত্র নাক, মুখ আর চোখ, এই 3টে জায়গা দিয়ে এন্ট্রি নিতে পারে। কোনোদিন তো বলা হয়নি যে অন্য কোনো জায়গায় কোনো কিছু কেউ বলা হয় নাই, বারবার বলা হচ্ছিল বারবার চোখে নাকে এবং মুখে হাত দেবেন না। কারণ আমার হাতে আছে, কোনো অসুবিধা নাই। এই হাত যখন মুখে দিলাম না, ওকে আমি এন্ট্রি দিয়েছিলাম। মুখের যে সেল আছে না, তার ওপেন প্রায়, তো তাদের রিসেপ্টর প্রোটিন সঙ্গে সঙ্গে ওকে বাইন্ড করবে। আমাদের এখন টেকনোলজি অনেক উন্নত হচ্ছে, আস্তে আস্তে মেডিকেল সায়েন্স অনেক উন্নত হচ্ছে, আমরা চেষ্টা করছি বিভিন্ন রোগের ট্রিটমেন্ট করার ক্ষেত্রে রিসেপ্টর প্রোটিন গুলোকে পাল্টে দেবো। নে বস, এবার কি করে বসবি? বোঝা গেল? যে জায়গায় এসে বসে জায়গাটা পাল্টে দেবো, তাহলে বসতে অসুবিধা হবে, তাহলে বসতে পারবে না। বোঝা গেল তুলো? সেই জন্য এরকম রিসেপ্টর প্রোটিন। আমি দু একটা উদাহরণ দিলাম তোমাকে, যেমন ধরো, দিলে তো শুধু উদাহরণেই তো শেষ হয়ে যাবে ক্লাস, ঠিক আছে? ধরো আহ টেস্টোস্টেরন হরমোন কোথায় শুক্রাশয়ে বেরোচ্ছে, আর ধরো এখানে গোপদারি বার করেছে। নে, আমরা জানি হরমোন পড়েছি, আমরা হরমোনের সঙ্গে ঘোরাঘুরি করে। এবার আমার কথা হলো হাতে পায়ে বেরোতে পারতো গোপদারি, কই বেরোয় নাই তো, এখানেই বেরিয়েছে কেন? রিসেপ্টর প্রোটিন, রিসেপ্টর প্রোটিন। কারণ ওই হরমোনকে বাইন্ড করার জন্য যাকে লাগবে সে এখানকার সেলে আছে, সে এখানেই বেরিয়েছে, অন্য কোথাও নেই। বোঝা গেল সহজ বিষয়টা? মানে তোমাকে জাস্ট দু একটা উদাহরণ দিয়ে বোঝাতে চাইছি যে সেলের যাবতীয় জিনিসপত্র সব এর উপর নির্ভর করছে, এ কোথায় কি হবে এ কোথায় কি হবে না। ঠিক আছে? চ্যানেল প্রোটিন, এই সেলের ভিতরে কেউ আসবে কে যাবে নির্ভর করছে। কেরিয়ার প্রোটিন, ধরো এটা কেরিয়ার প্রোটিন, কেরিয়ার প্রোটিন কি ক্যারি করবে। 100 দিনের কাজ দেখেছো? 100 দিনের কাজ যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে। ধরো একটা ছোট বড় ডোবা, একটা ডোবা কাটতে ধরো এরকম 150 জন লোক চলে এসছে, 100 দিনের কাজ তোরমই হয়। মানে ডোবা এতটুকু যে হয়তো 5টা লোক লাগতো, চলে এসছে ধরো 80টা লোক, 150 বাদ দিলাম, 80টা লোক চলে এসছে। দিয়ে কি হয়? সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে, এই শুধু নিচ্ছে, মানে এই দিক থেকে নিচ্ছে আর ঘুরে এই দিয়ে দিলাম। মানে একটুও এগোতে হচ্ছে না, মানে এত লোক আছে পর 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 সাজিয়ে, যে শুধু এই দিক থেকে ঘুরে ওই দিকে দিয়ে দেওয়া। কেরিয়ার প্রোটিন এই ধরনের কাজ করে, মানে কোন জিনিসকে দিয়ে আসা নিয়ে আসা দিয়ে আসা নিয়ে আসা, কেরিয়ারের যা কাজ কেরিয়ার প্রোটিন করে। বোঝা গেল? এগুলো ডিফারেন্ট টাইপস এর প্রোটিন কাজ। ফ্লুইড মোজাইক মডেলে কিছু নাই, ফ্লুইড মোজাইক মডেলে কিছু নাই, কিন্তু সেল মেমব্রেন রিলেটেড বহু জিনিস আছে। হ্যাঁ, সেগুলো আমরা একটু একটু করে আলোচনা করি, বোর্ডটাকে মুছে দিয়ে। কার্বোহাইড্রেট, দেখো এখানে কার্বোহাইড্রেটের কাজ বলতে, এখানে আমরা একটু পরেই দেখবো সেল টু সেল অ্যাটাচমেন্ট। সেল দিয়ে টিস্যু তৈরি হয়, তাহলে আমাদের এখানে টিস্যু আছে, সেল তো নেই, সেল আছে, টিস্যু আছে। তাহলে এই যে একটার পর একটা সেল অ্যাটাচমেন্টে আছে, এই বিভিন্ন ধরনের অ্যাটাচমেন্টে প্রোটিন বা কার্বোহাইড্রেট লাগবে, সেই অ্যাটাচমেন্টের জন্য এর আছে। ঠিক আছে? আমি বুঝতে পেরেছি কোশ্চেনটা লজিক্যালি, কারণ এই প্রোটিন গুলো কাজ বলা হচ্ছে, কার্বোহাইড্রেটের কাজ বলা হচ্ছে না, অন্যায় করা হচ্ছে। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি সেল অ্যাটাচমেন্টে লাগবে, একটু পরে আমরা দেখতে পাবো। বুঝলাম? হ্যাঁ, সেল থেকে না প্রচুর টুকরো টুকরো টপিক আছে, টুকরো টুকরো। ঠিক আছে? দেখো, ধরো ধরো এটা একটা কোষ। হ্যাঁ, আমরা বলেছি বারবার
প্রাণী কোষ গোল হয় না, তো আমরা এমনি ওরম করেই আঁকছি হিজিবিজি করে। এবার ধরো এই সেলটার বাইরে কোনো ব্যাকটেরিয়া আসছে, তাহলে সেলটা কি করবে? যদি প্রাণী কোষ হয়, বিশেষত প্রাণী কোষ বলতে সব ধরনের প্রাণী কোষ অবশ্যই নয়, তার বিভিন্ন টাইপ আছে, এই ধরনের সেলগুলোকে আমরা ফ্যাগোসাইটোটিক সেল বলি। তো এখানে কি করবে, প্রথমে এই যে প্লাজমা মেমব্রেনটা না, এদিকে মুখের মতো করে একটা ব্যাপার ফর্ম করবে, তারপর আস্তে আস্তে এদিকটা আস্তে আস্তে গুটিয়ে আনবে, যে একটা টাইম পর এটাকে ফিউজ করে দেবে। মানে দাঁড়ালো মেমব্রেনের মতোই রইলো, কিন্তু একটা বলের মতো স্ট্রাকচার তৈরি করে, এটাকে ভেসিকেল বলা হয়। সেল যখন ইচ্ছা তৈরি করতে পারে, যখন ইচ্ছা ফিউজও করতে পারে, কারণ সেল মেমব্রেনের যে কন্টেন্ট তা তৈরি করার ক্ষমতা সেলের সব সময় আছে। তো এরকম ভেসিকেল যখন তখন তৈরি করতে পারে। কেউ এসছে ভেসিকেল করে ভেতরে ঢুকিয়ে নিল। এই যে ভিতরে ঢুকিয়ে নেওয়া, এটাকে বলা হয় এন্ডোসাইটোসিস। এন্ডো মানে ভিতরে, সাইটোসিস মানে গ্রহণ অ্যাকচুয়ালি, এন্ডোসাইটোসিস। এই এন্ডোসাইটোসিস দু রকমের হয়, একটা হলো পিনোসাইটোসিস, এই টার্মগুলো শুনে থাকবে তোমরা, সাইটোসিস, সাইটোসিস, পিনোসাইটোসিস, আর একটা হলো ফ্যাগোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস। কখন? যখন এটা লিকুইড হয় তখন পিনোসাইটোসিস, আর যখন কোনো সলিড কিছু হয় তখন ফ্যাগোসাইটোসিস। দুটোকে একসঙ্গে এন্ডোসাইটোসিস বলা হয়। বোঝা গেল কি বললাম? তাহলে এই একই জায়গায় যদি কোনো তরল পদার্থ আসতো সেটা পিনোসাইটোসিস বলতাম, এখন কঠিন পদার্থ এসছে তাই ফ্যাগোসাইটোসিস বললাম, কারণ ব্যাকটেরিয়াকে আমরা কঠিন পদার্থ হিসাবেই ধরতে পারি। ওকে, আচ্ছা নেক্সট। তাহলে সেলের ভিতরে ঢুকে কি করবে, সাপোজ কি করবে একবার দেখা যায়। ধরো এটা সেলের ভিতর ঢুকেছে এবং ব্যাকটেরিয়া ছিল বলে সেল নিয়ে নিয়েছে, ভেতরে নিয়ে নিয়েছে। এবার ধরো এখানে লাইসোজোম আছে, তো এ কি করবে, এটা লাইসোজোমের কাছে বা লাইসোজোমকে ওর কাছে নিয়ে আসবে। তো চলো একে নিয়ে যাই, কোনো অসুবিধা নেই। তাহলে একে নিয়ে এলাম, এখানে ব্যাকটেরিয়া গুলো আছে, একে মুছে দিলাম। ওকে, এবার এটাকে ফিউজ করে দেবে। আমি বারবার বলছি সেল এর যে মেমব্রেন, এর মেমব্রেন সব এক। তো যখন তখন ফিউজও করতে পারে, যখন তখন যা ইচ্ছা করতে পারে। ফিউজ করলো, লাইসোজাইমকে আমরা জানি সুইসাইডাল ব্যাগ বলা হয়, আমরা লাইসোজাইম পড়ার সময় ডিটেলসে পড়াবো। এখান থেকে এনজাইম সব এখানে মিশে গেল, এই ব্যাকটেরিয়া দফা রফা করে দিল। বোঝা গেল? যেগুলো কাজের সেগুলো দেহের মধ্যে রাখলো, সরি সেলের মধ্যে রাখলো, যেগুলো কাজের নয় সেগুলোকে ধরো আলাদা করে প্যাক করে নিল। বেসিক্যাল তো যখন ইচ্ছা তৈরি করে দেয়, ঠিক আছে, প্যাক করে নিল। এবার তুমি এটা মুছে দাও একটু। তাহলে এটা সেলের জন্য অপ্রয়োজনীয় জিনিস, এটা সেলের জন্য অপ্রয়োজনীয় জিনিস, তাই না? এটা এটা এবার কি করলো, এটাকে আস্তে আস্তে মেমব্রেনের দিকে নিয়ে গেল, মেমব্রেনের পেরিফেরাল রিজিয়নের দিকে নিয়ে গেল, এটাই আর কি, এটাই। দিয়ে এখানটা মুছে দাও, দিয়ে পর্দাটাকে মনে মনে এইদিকে আর এইদিকে টেনে দাও, ছুঁড়ে ফেলে দিলাম। যা যা অপ্রয়োজনীয় পদার্থ সেল ছুঁড়ে ফেলে দিল বাইরে, মানে বাইরে বার করে দিল। কোথায় যাবে সেটা নিয়ে মাথা খারাপ করার দরকার নাই, কারণ বিভিন্ন সেলে বিভিন্ন জায়গায় যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে রক্তে যাবে। যদি প্রাণী কোষ হয়, উদ্ভিদ কোষ হলে জায়গা আছে, সেটা নিয়ে ভাবার দরকার নেই। উদ্ভিদ কোষের এত কিছু করতে হয় না, এত ঝামেলা উদ্ভিদ কোষে নেই। উদ্ভিদ কোষে খুব সিম্পল টাইপের ব্যাপার স্যাপার চলে, প্রাণী কোষে বেশি ঝামেলা আছে। ঠিক আছে, তাহলে এক্সোসাইটোসিস, তাহলে ঢোকাটা যদি এন্ডোসাইটোসিস হয়, বেরিয়ে যাওয়াটা এক্সোসাইটোসিস। সো লিখে দিলাম আমরা এক্সোসাইটোসিস। এবার এটা জেনারেল জিনিস পড়ানো হচ্ছে, এই যে ব্যাকটেরিয়াই বার করতে হবে নষ্ট করে এমন নাও হতে পারে, দেহের রেশন পদার্থ বার করতে পারে, মানে কোনো একটা কোষের মধ্যে মেটাবলিজম বা বিপাক হলো, দিয়ে রেশন পদার্থ হয়েছিল, রেশন পদার্থ বার করতে চাইছে, তাও হতে পারে, যা ইচ্ছা হতে পারে। একটা মাইটোকন্ড্রিয়া বুড়ো হয়ে গেছিল, সে মাইটোকন্ড্রিয়া এরকম করে হজম করে যা লাগলো রাখলো, বাকিটা হতে পারে। বোঝা গেল? সেল তার প্রয়োজন মতো জিনিসপত্রকে এইভাবে বাইরে বার করতে পারে। এই জিনিসটাই, তাহলে এটা বাইরের দিকে বেরিয়ে যাওয়াটা এক্সোসাইটোসিস। আর যদি এটা এমার্জেন্সি হইতে হয়, এমিওসাইটোসিস। এমিওসাইটোসিস ওয়ান টাইপ অফ এক্সোসাইটোসিস, অন্য কিছু নয়, এটা সেল ভমিটিং বলা হয়, এটাকে সেল ভমিটিং বলা হয়। মানে যখন এমার্জেন্সি করতে হবে, মানে এটাকে ইমিডিয়েট বাইরে বার করতে হবে,
বমি যেমন হয়, হ্যাঁ, তো সেরকম করে এই জন্য এটাকে এমিওসাইটোসিস বলা হয়, নাহলে এটা এক্সোসাইটোসিস অ্যাকচুয়ালি। বোঝা গেল? তাহলে সেলের ভিতরে যাওয়া আসা নিয়ে এরকমের কিছু ব্যাপার স্যাপার রয়েছে। আচ্ছা, টাইপস অফ মেমব্রেন। হ্যাঁ, আমরা যে বললাম না টুকরো টুকরো জিনিস আছে, টাইপস অফ মেমব্রেন, এটাকে একবার দেখা যাক কত রকমের মেমব্রেন হয়। দেখো, এন্ড হলো ভিতরের দিকে আর এক্স হলো বাইরের দিকে। তাহলে ভিতরে যখন ঢুকলো তখন এই যে ঢুকেছিল না, তাহলে এটা হলো এন্ডো। হ্যাঁ, যখন ভিতরে ঢুকেছিল এটা হলো এন্ডোসাইটোসিস, আর যখন বাইরে বেরিয়ে এলো এটা হলো এক্সোসাইটোসিস, আর বাইরে বেরিয়েটা যদি এমার্জেন্সিতে হয় তাহলে এমিওসাইটোসিস। আচ্ছা, টাইপস অফ মেমব্রেন। মেমব্রেন কত রকমের হয়? ধরো, ইমপারমিয়েবল। ইমপারমিয়েবল মানে অভেদ্য। এসব তোমরা মাধ্যমিক লেভেলেও কম বেশি পড়েছো, 9 আর 10 মিলিয়ে। ইমপারমিয়েবল মানে অভেদ্য। ধরো একটা ফুটবলকে নিয়ে 11টা ছেলে, 11 × 22টা ছেলে মিলে সারা বর্ষাকাল লাফালো, তার ভেতরে না ঢুকলো একটু জল, আর না সেখান থেকে বেরোলো হাওয়া। হ্যাঁ, তুমি বলবো স্যার ফুটবলে তো মাঝে মাঝে পাম্প দিতে হয়। আরে ওটা ওই ভল টিউবের জায়গাতে একটু লিক হয়, ওটা বেরোয়, মানে ওই ফুটবলটার অন্য জায়গা দিয়ে বেরোয় না, যদি লিক না হয়েছে কিছু। ইমপারমিয়েবল অভেদ্য। এখনই তোমার এটার সঙ্গে মেলানোর দরকার নাই, আমরা বলছি মেমব্রেন কত রকমের হয়, এটা অবশ্যই ওর এক্সাম্পল না। মানে অভেদ্য পর্দা হয়, যেমন রাবারের পর্দা অভেদ্য পর্দা, ফুটবলের ক্ষেত্রে বলছি। হয় পারমিয়েবল, মানে আরেক ধরনের হয়, সেটা হলো পারমিয়েবল, অল অ্যালাউ, যা যে যাবি যা, মানে ভেদ্য। সেল ওয়াল, যেমন এখানে যেমন সেল ওয়াল, ঠিক আছে, সেল ওয়াল পড়েছিলাম এরকম করে, যে যারা অ্যাকচুয়ালি এই ধরনের, তুমি বলবে স্যার মেমব্রেন বলছেন আবার সেল ওয়াল বলছেন, কেমন সব ঘেঁটে যাচ্ছে, এরকম হওয়ার দরকার নাই। মানে অ্যাকচুয়ালি সেল কাভারিং, তো সেই হিসাবে এখানে এগুলো কথা হচ্ছে। প্লাজমা মেমব্রেন অ্যাকচুয়ালি কি সেটা নিয়ে আমাদের বিষয়। সেল ওয়াল হলো পারমিয়েবল, মানে সেল ওয়ালের যে ছিদ্র আছে তার থেকে ছোট যে আসবি আয়, আমি কাউকে আটকাবো না। ভাইরাস হলেও আটকাবো না, ব্যাকটেরিয়া হলেও আটকাবো না, জীবাণু হলেও আটকাবো না, আমি কাউকে আটকাবো না, যে আমার থেকে ছোট ছিদ্রের থেকে। হলো নেক্সট, 3 নম্বরে সেমি পারমিয়েবল। সেমি পারমিয়েবল, সেমি পারমিয়েবল মানে অর্ধভেদ্য পর্দা। পার্চমেন্ট পেপার, টিস্যু পেপার, ডিম সেদ্ধর ওপরে যে শক্ত খোসাটা পরে যে একটা সাদা রঙের পর্দা থাকে, ওই পর্দাটা, এটা হলো সেমি পারমিয়েবল, অর্ধভেদ্য পর্দা। এখনো সেল মেমব্রেনের নাম আসে নাই, কারণ সেল মেমব্রেন হলো 4 নম্বরটা, সেটা হলো সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন, এটা হলো সেল মেমব্রেন, এটা হলো প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন। মানে পছন্দ মাফিক ভেদ্য পর্দা, মানে আমার থেকে ছোট, এই ধরো প্লাজমা মেমব্রেন সাপোজ, হ্যাঁ, দিয়ে দেখো এখানে এইটা এটা এটা করে রাখলাম, যে ঠিক আছে চল এটা ছোট, তাহলে ছোট হলেই আমি এদিকে অ্যালাউ করবো, হিসাব মতো সেল ওয়াল বলছে এরকম। এ যদি বড় হয় আটকে দেবো, আমি যেতে পারবে না আমার দিকে, কিন্তু এর থেকে যদি ছোট হয়, এই যে হোলটা রয়েছে এর থেকে যদি ছোট হয় তাহলে ঢুকে যাবে। প্লাজমা মেমব্রেন ওসব হবে না, আমি যদি চাই তাহলে হবে, না না, তাতে যদি এই ছিদ্রের থেকে বড় হয় তাতেও আমি ব্যবস্থা করে নেবো, সেল মেমব্রেনের যে চ্যানেল প্রোটিন রয়েছে তাকে আঁকিয়ে বাঁকিয়ে ঠিক ঢুকিয়ে নেবো, না আমার চাওয়ার উপর সবকিছু ডিপেন্ড করছে। এই জন্য ওকে পছন্দ মাফিক ভেদ্য পর্দা বলা হয়। বোঝা গেল? তাহলে সেল মেমব্রেন আজ থেকে মনে রাখবো আমরা, পছন্দ মাফিক ভেদ্য পর্দা। তাহলে এতগুলো কেন হলো? কারণ এরকম করেই পড়ানো হয় কিভাবে কত রকমের মেমব্রেন হয়। মনে রাখবে, অনেক জায়গায় সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন ছাড়াও সেমি পারমিয়েবল মেমব্রেনে সেল মেমব্রেনকে দাগ দেওয়া থাকতে পারে, ঠিক আছে, কিন্তু আমরা জানবো তার থেকে স্পেসিফিক অপশন হলো সিলেক্টিভলি পারমিয়েবল বা বাংলাতে পছন্দ মাফিক ভেদ্য পর্দা। টাইপস অফ মেমব্রেন, তাহলে এখানটা মুছি। আচ্ছা, যদি আমরা পরে দেখবে ইউনিট 4-এ পড়বো, হ্যাঁ, যে এই যে বিভিন্ন জিনিস পাস হচ্ছে, আদান প্রদান হচ্ছে, এতে শক্তি খরচা হচ্ছে কিনা, না ফ্রিতেই হচ্ছে। যেমন এই যে শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়ছি, হ্যাঁ, এর জন্য আহ এই যে পরিবহন, টোটাল অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের পরিবহন পদ্ধতি, এই গোটা পরিবহন পদ্ধতি বা তাতে
থেকে বলা ভালো এক্সচেঞ্জ, ফুসফুসের মধ্যে যে এক্সচেঞ্জ হচ্ছে, রক্ত থেকে ফুসফুস যাচ্ছে, ফুসফুস থেকে রক্ত আসছে, তাহলে ফুসফুস থেকে রক্তে অক্সিজেন আসছে, রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড ফুসফুসে যাচ্ছে, এই যে পুরো ফ্রি, কোনো শক্তি খরচা হয় না। যদি হতো তাহলে ওই থালা নিয়ে বসেই রাখতো, তো সমানে খেয়ে দিত। তো সারাদিনে এত শ্বাস নেই, যদি এনার্জি লাগতো না প্রসেসে, তাহলে কিন্তু সেখানে অনেক শক্তি লাগতো। সেই শক্তি আমাদের লাগে না, কারণ এমনি সরল ব্যাপন প্রক্রিয়ায় এসব চলে, তো ওখানে লাগে না। তো যদি কোনো জায়গায় এই ধরনের এটিপি লাগে, তাহলে তাকে অ্যাক্টিভ প্রসেস বলা হয়, আর যদি না লাগে তাহলে প্যাসিভ প্রসেস বলা হয়। ধরো ট্রান্সপোর্ট, তাহলে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আর প্যাসিভ ট্রান্সপোর্ট দুটো কথা চলে আসবে। ঠিক আছে, এই ধরো এই যাওয়া আসা করছে, এ না ধরো ওই মেমব্রেন প্রোটিন যখন চ্যানেল প্রোটিনে দেখেছিলাম, ধরো যাওয়া আসা করবে এখান থেকে ওখানে যাবে, শক্তি লাগবে না লাগবে না, যদি লাগে তাহলে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, আর যদি না লাগে তাহলে প্যাসিভ ট্রান্সপোর্ট। জাস্ট মনে রাখতে হবে এগুলো টুকটাক জিনিস। ঠিক আছে, নেক্সট। ধরো তোমার বান্ধবী খুব ভালো, হ্যাঁ, এবং তোমার সঙ্গে খুব বন্ধুত্বপূর্ণ তার ব্যবহার, কোন একটা বিষয়ে তোমার উপর একটু রাগ ছিল, দিয়ে তোমাকে জল বৃষ্টি পাতা এনে ঠিক টাইমে ঘষে দিয়েছে। ঠিক আছে, এবার যা হয় সেটা কিভাবে হয়? ধরো মশা কামড়েছে, কিভাবে কি হলো তারপর কি হলো, সেই জিনিসটা আমরা একটু পড়বো যে কিভাবে হয়। দেখো, ধরো একটা ব্লাড ভেসেল, মানে রক্তবাহ, শিরা ধমনী যাকে ধরবে ধরো, শিরা ধরো, রক্তজালক ধরো, কোনো অসুবিধা নেই। এবার রক্তজালক তো আর বাইরে বেরিয়ে থাকে না এরকম করে, তাহলে এটা ধরো আমরা আমাদের ধরো বডির যে মাসেল, মানে মাংসপেশি আর কি, সেসব আছে, হ্যাঁ, ওসব নিয়ে অত মাথা ব্যথা করলাম না। তাহলে এগুলো টিস্যু, এগুলো সব টিস্যু। ওকে, এটা তোমার স্কিন সারফেস, এটা তোমার স্কিন। ঠিক আছে, এবার একটা মশা, যেটা তোমার পছন্দ, যা ইচ্ছা, হ্যাঁ, একটা মশা ধরো এখানে হুল ফুটিয়েছে, দিয়ে এখানে কিছু দিয়েছে। ভালো করে মন দিয়ে শুনবে, যেন এক চান্সে বুঝতে পারো। রক্তের মধ্যে তিন রকমের রক্তকণিকা আছে, আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট, মানে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। আমাদের এখানে কাজ কিন্তু একমাত্র একজনের সঙ্গে, সে হলো ডব্লিউবিসি। ঠিক আছে, শ্বেত রক্তকণিকা, তাহলে এগুলো ধরো ডব্লিউবিসি, ডব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা। এবার এই শ্বেত রক্তকণিকা অন্যান্য কণিকার মতো এই দেয়ালে ধাক্কা খাচ্ছে, ওই দেয়ালে ধাক্কা খাচ্ছে, ধাক্কা খেতে খেতে যাচ্ছে, কেউ আটকায়নি, কোনোদিন ডাকেও নি, ওরা ফ্লো হচ্ছে। কিন্তু এই মেমব্রেনে না, ওদেরকে আটকাবার জন্য, ওই যে চলে এলো মেমব্রেন, তাহলে এটা রক্তবাহ, এ তো সেল দিয়ে ঘেরা, তাহলে সেলের মেমব্রেন চলে এলো। এরকম রিসেপ্টর প্রোটিন আছে, রিসেপ্টর আছে, যারা অ্যাকচুয়ালি ডাব্লিউবিসির সঙ্গে অ্যাটাচ করতে পারে। তাহলে এটা ধরো কি বলছিলাম, যে এখানে ডব্লিউবিসির রিসেপ্টর প্রোটিন আছে, যারা ডব্লিউবিসি কে মাঝে মাঝে দান করায়, আয় আয় চা খাবো, সব সময় নয়, যখন প্রয়োজন পড়ে। এবার ধরো প্রয়োজন পড়েছে, তো এখানে যে যখনই কিছু এক্সটার্নাল মেটেরিয়াল আছে না, ফরেন পার্টিকেল আছে না, তখনই সেল কিন্তু তার রেসপন্স পায় নার্ভাস সিস্টেমের থ্রু দিয়ে। তো সঙ্গে সঙ্গে এখান থেকে রেসপন্স পাঠিয়ে দিচ্ছে ওখানে, যে এই কারা সব ঢুকেছে, এদেরকে মারার ব্যবস্থা করতে হবে। তো তার জন্য রক্তবাহে ওস্তাদ লোক আছে ডব্লিউবিসি, তো বলবে ঠিক আছে অনেক গেছিস, এবার দাঁড়া, ডব্লিউবিসি গুলোকে সব আটকে দেবে। তো তোদের কাজ আছে, তোদের এখন কাজ আছে, এই ডব্লিউবিসি থেকে ক্ষরিত হওয়া পদার্থ এখানে লিক করবে, ডাইলিউট করে দেবে মেমব্রেনটাকে, নষ্ট করে দেবে অল্প, দিয়ে এই দিক দিয়ে বেরোতে থাকবে, এখানে বসে যাবে। বোঝা গেল? এরা গিয়ে ফ্যাগোসাইটোসিস পদ্ধতি এখনই দেখালাম, এরা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে এদেরকে গিলে গিলে খাবে, মিটে গেল। আস্তে আস্তে এরা চলে যাচ্ছে। কিন্তু লিক যখন হলো, তাহলে ব্লাডের ক্ষেত্রে প্লাজমা, তরল পদার্থ, তাহলে একটু তো বেরিয়ে যাবেই ওখানে। আমি তো অনেকটা দূরে দেখাচ্ছি বলে তোমার মনে হচ্ছে এত দূর যাবে, তুমি মশা কামড়ালে কি হয়, একটা ফুলে উঠে লাল রঙের দাগ হয়, তাই হবে তো এখানে। তাহলে পাশেই ছিল, তার নিচেই ছিল। এবার এখান থেকে গেল, যখন এটা লিক হলো, তখনই অবভিয়াসলি এখান থেকে লিকুইড এখানে যাবে, ওই জন্য ফুলে ওঠে, ওই জন্য একটা ফোলা ব্যাপার আছে। আর কি হয়, লাল রঙের দাগ হয়, হয়তো।
যে কোনো জিনিস, জলবিদ্যুৎ পাতা তুমি ধরো, মশা কামড় ধরো, বলতা ধরো, যা ইচ্ছে ধরো, একটা ফোলা ব্যাপার চলে আসে। লিকুইডের জন্য ফুলেছে, মানে প্লাজমার জন্য ফুলেছে। আর লাল হলো কেন? দেখো, ডব্লিউবিসি বেরোচ্ছিল ঠিক আছে, আরবিসি ওর থেকে বড়, কিন্তু এই যদি এই বারবার এটা দিয়ে বেরোয় ডব্লিউবিসি, তো ওই হোলটা বা ছিদ্রটা অবভিয়াসলি বড় হয়ে যায় আস্তে আস্তে। তো তখন দেখা যাচ্ছে যে আরবিসিও কিন্তু ওই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, ফলে ওই জায়গাটা লাল রঙের হয়ে যাচ্ছে এবং একটু এরকম বালজিং বা উঁচু একটা ব্যাপার চলে আসছে। এই ঘটনার নাম ডায়াপেডেসিস। পরীক্ষায় 2 নম্বরে আসতে পারে। ডায়াপেডেসিস কি? বডির যে কোনো জায়গায় এই ধরনের কাজ করতে পারে, যে কোনো জায়গায়, হ্যাঁ। বিশেষ করে স্কিন সারফেসে তো এগুলো সর্বদাই হয়ে থাকে। সেই জন্য স্কিন সারফেসের জন্য আমরা উল্লেখযোগ্য উদাহরণ হিসাবে এটাকে ধরতে পারি আর কি, হ্যাঁ। বাকি যে কোনো টাইম কিন্তু এসব হতে থাকে। সেই জন্য এই ডায়াবেটিসিসের মতো ঘটনাগুলোকে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। ওকে। আচ্ছা, নেক্সট আমরা যেটা পড়বো সেটা হলো সেল টু সেল অ্যাটাচমেন্ট। একটা সেলের সঙ্গে আর একটা সেল কিভাবে জুড়ে থাকে, হ্যাঁ, সেই অ্যাটাচমেন্টটা আমরা দেখব। সেল টু সেল অ্যাটাচমেন্ট, তার মানে সেল যখন মুছে দিচ্ছি, সেল যখন টিস্যু হয়, হ্যাঁ, তা কিভাবে হয়? তো সেগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, নিটের জন্য বা জেন পাসের জন্য ইম্পর্টেন্ট, বোর্ডের জন্য একটা সিঙ্গেল কোশ্চেন ইম্পর্টেন্ট, সেটা আমি বলে দিচ্ছি কি সেটা, হ্যাঁ। আগে একবার দেখি না যাক ব্যাপারটা কি। ধরো সেল দিয়ে তো টিস্যু হয়। ধরো এরকম করি কোন একটা জায়গাকার আমরা ধরলাম ক্ষুদ্রান্ত্র, জানি আমরা পেটের যে সরু নাড়িগুলি সেগুলো ক্ষুদ্রান্ত্র বলা হয়। তাহলে এটা ধরো ক্ষুদ্রান্ত্রের, এটা যদি ক্ষুদ্রান্ত্র হয়, তাহলে তার গায়ের এরকমের কোষের ব্যাপারটাকে দেখানো হচ্ছে বড় করে, জুম ইন করে, হ্যাঁ। লামা লাইন টানলে তো হবে না, এগুলো তো সেল দিয়ে ঘেরা, তাই না? এইগুলোকে জুম ইন করে দেখানো হচ্ছে। তাহলে এইরকম ধরো, এরকম ধরো আরেকটা সেল তার পাশে আছে, ওকে, তার পাশে আছে। এগুলো সেল, সেল নিউক্লিয়াসের তলার দিকে দিলাম, কারণ আছে। এই ব্যাপারটা হলো, এইবার তুমি বলো ধরো খাবার যাচ্ছে এদিকে, আর তুমি ফুচকা খেয়েছো, ফুচকার জল আছে, অ্যাসিডিক, তাহলে ফুচকার জল তো এই ফাঁক দিয়ে ঢুকে ওইদিকে গিয়ে 12টা বাজিয়ে দেবে, বুঝলে? তো এইসব হলে হবে না। আর সেই জন্য বিশেষ বিশেষ অবস্থা আছে, বা বলতে পারো যে সেল থেকে যে টিস্যু হয় তার বিশেষ বিশেষ ফরম্যাট আছে। বিভিন্ন অ্যাটাচমেন্ট থাকে একটা সেলের সঙ্গে একটা সেলের মাঝে, যে অ্যাটাচমেন্টে ক্যান্সার সেলে হারিয়ে ফেলে। ক্যান্সার সেলের যে টোটাল 12টা স্টেজ থাকে, তার মধ্যে 6 নম্বর স্টেজ পর্যন্ত ক্যান্সার সেল এগুলোকে ধরে রাখতে পারে। তারপরে যদি ধরা পড়ে তখন ডাক্তারবাবুরা বলে আমার আর কিছু করার নাই, আমাদের আর কিছু করার নাই। এর পরবর্তীকালে যদি আমরা অপারেশন করতে যাই, তাহলে বিষয়টা বেশি ছড়িয়ে যাবে, পেশেন্টটা তাড়াতাড়ি মারা যাবে। দেখবো অনেক সময় ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে কি হয়, একটু অবাক করার বিষয় বলে ডাক্তারবাবুরা, বলছে পেশেন্টটার এমনি তো মারা যাবে, হ্যাঁ, যদি অপারেশন করেন তাহলে 1 মাসের মধ্যে মারা যাবে, আর যদি অপারেশন না করেন তাহলে 6 মাস বাঁচবে। আমাদের তো মাথায় কিছু ঢোকে না, কি রে ডাক্তারবাবুরা সব, ঠিক আছে অপারেশন করলে বরং 6 মাস বাঁচবে এটা বললেই ভালো হতো। কিন্তু আমাদের মন বোঝে না, আমরা প্রচুর টাকা খরচা করে সেই পেশেন্টটাকে বাঁচাবার জন্য অপারেশন করি, দেখা গেল না 1 মাসও গেল না, 15 দিনের মাথায় মানুষটি মারা গেল। কেন? এই যে সেল টু সেল অ্যাডারেন্স বা অ্যাটাচমেন্ট হারিয়ে ফেলা। এবার তুমি বলো ধরো একটা গাছ আছে, এক গাছ পাকা কুল আছে, তোমাকে বললো ওই টপ একটা ডাল থেকে 5টা কুল পেরে আনতে হবে, তোকে 5 লাখ টাকা দেবে। কিন্তু একটাও কুল বললে হবে না আর এক্সট্রা, হবে সম্ভব? সম্ভব হবে? ওই গাছটা ধরে যখনই উঠতে যাবে ঝঝ 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 কুলগুলো সব পড়ে যাবে। তো সেই রকমই যখনই ক্যান্সার হয়েছে সেই জায়গাতে যখনই কাঁচি চালাতে যাবে না, ও তো সব লুজ হয়ে আছে, ওইসব ছড়িয়ে যাবে দিয়ে রক্তের সঙ্গে মিশে এখানে ওখানে এখানে ওখানে সব গোটা বডিতে চলে যাবে। যেখানে যাবে পচা আলুর মতো সেখানেই পচাবে, ক্যান্সার সেল যেখানে পৌঁছাবে সেখানেই ক্যান্সার হবে। তবে ডাক্তার কোথায় ট্রিটমেন্ট করবে? একটা অর্গানে হলো না, সেই অর্গানে রে দিল না কেমো দিল কিছু দিল, যদি সব জায়গাতেই হয়ে বসে থাকে তাহলে কোথায় দেবে? ওটা 6 নম্বরের পরের স্টেজে হয়। আর জেনারেল কোন একটা সেলে হয় না, সেটাই আমরা বলবো কি কি থাকে তার জন্য হয় না। প্রথমেই ধরো এই জায়গাটা ব্লক করে দিলাম, এটাকে বললাম টাইট জাংশন। সবার সময় যে এখানেই হতে হবে এমন কোনো মানে নাই কিন্তু, হ্যাঁ, বিষয়টা বুঝবে। আমি জাস্ট তোমাকে ফুচকার জলের কথা বলছিলাম, তাই বলছিলাম যে যদি ঢুকে যায় সেজন্য প্রথমেই টাইট জাংশন বেরলো। তাই এটাকে বলা হচ্ছে টাইট জাংশন, টাইট জাংশন। এরপর ধরো এরপরে আবার একটা জায়গায় সে টাইট জাংশন করেছে,
বা এরকম করে বেল্টের মতো করেছে, হ্যাঁ, এরকম করে বেল্টের মতো করেছে, এটাকে বলা হচ্ছে বেল্ট জাংশন। এরকম করে ফুলিয়ে এরকম করে বেল্টের মতো করেছে, তো এটাকে বলা হচ্ছে বেল্ট জাংশন। তাহলে মাঝে রয়ে গেল কানেকশন, যাকে বলবো আমরা গ্যাপ জাংশন, ওটাও কিন্তু জাংশন। আমরা সেল ওয়াল পড়ার সময় প্লাজমোডেসমাটা পড়েছিলাম, মনে পড়ছে? এই দেখো সেল মেমব্রেনে চলে এসেছে নতুন একটা স্ট্রাকচার, গ্যাপ জাংশন, যার থ্রু দিয়ে একটা সেল পাশের সেলের সঙ্গে সম্পর্ক বজায় রাখে। ধরো ক্লাস 11 একটা ক্লাসে 50 জন ছেলে আছে, বলা হলো তোমরা ক্লাস 11 ছেলেরা মিলে এই একটা প্রোগ্রাম তোমরা অর্গানাইজ করবে। তাহলে এই যে একটা ছেলের সঙ্গে একটা ছেলের যদি বন্ধুত্বপূর্ণ ব্যাপার স্যাপার না থাকে, তাহলে 50 জন ছেলে কিভাবে প্রোগ্রাম করবে, তাই না? তাহলে সেল দিয়ে হয় টিস্যু, সেলের সঙ্গে সেলের যদি সম্পর্ক না থাকে তাহলে কি করে টিস্যু হবে? কারণ টিস্যু তো একই কাজ করবে, বোঝা গেল? সেই জন্য সবসময় গ্যাপ লাগে, তো গ্যাপ জাংশন। এবার ধরো এটা যদি নিউক্লিয়াস বলি, সাপোজ এটা নিউক্লিয়াস বলছি, এবার দেখা যায় বেল্ট জাংশন থেকে অনেক সময় না এরকম করে সব প্রোটিন, এই যে এবারে কিন্তু তোমার সেই কার্বোহাইড্রেটের গল্পটা আসছে, হ্যাঁ, ধরো এরকম করে বেরিয়ে আছে সাপোজ, হ্যাঁ, তো এগুলোকে টোনোফাইব্রিল বলা হয়, টোনোফাইব্রিল, অ্যাকচুয়ালি যা ওই সেল টু সেল অ্যাডহারেন্সে হেল্প করে। আচ্ছা, এখানে ম্যাকুলা ডেন্সা, ম্যাকুলা অ্যাডহারেন্স এরকম নাম আমরা এনসিআরটি বইয়ে পাবো, এখনই মাথা খারাপ করার দরকার নেই, যখন আমরা এনসিআরটি পড়বো তখন এই টাইট জাংশন, বেল জাংশন এদের অল্টারনেটিভ নামগুলো আমরা দেখতে পাবো, ম্যাকুলা ডেন্সা, ম্যাকুলা অ্যাডহারেন্স, এসব নাম আছে। বোর্ডের জন্য কোনো চিন্তা নাই, ওটা নিটের জন্য চিন্তা করতে হবে, এনসিআরটি পড়াবার সময় ঠিক দাগ দিয়ে সেই জায়গাটা মার্ক করে দেবো। এই সবগুলোকে একসঙ্গে বলা হয় ডেসমোজোম। এটা পরীক্ষায় পড়বে বোর্ডে, এটা এটা পড়বে, এগুলো পড়বে না, এগুলো নিটের জন্য, এগ্রিকালচারের জন্য। সবটাকে একসঙ্গে ডেসমোজোম বলা হয়, তার মানে তুমি বলতে পারো একটা সেলের সঙ্গে আরেকটা সেল অ্যাডহিয়ার করেছে বা লেগে আছে ডেসমোজোমের থ্রু দিয়ে। বলো বোঝা গেল কিনা? বোঝা গেছে? তাহলে এখানে ডায়াবেটিস বোঝা গেছে, ওখানে ডেসমোজোম বোঝা গেল, আর কিছু নাই, প্লাজমা মেমব্রেনে আর কিছু নাই। আমাকে একবার দাও, আমি, তোমাদের বই এনেছো কেউ? তাহলে বইটাকে একটু মার্ক করে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। যে তারপরে আমরা নেক্সট সেল অর্গানেলে যাব, হ্যাঁ। প্রথম দিকে একটু স্পিড কম রাখছি, কারণ বুঝতেই পারছো যে হয়তো আছে এই গেছে 15 জন, 4, 2, 6, 3, 9, এখনো মামার বাড়ি, মাসির বাড়ি, পিসির বাড়ি সব অনেক রকম ব্যাপার স্যাপার এখনো চলছে। যাই হোক, বইয়ের প্রথমে কুপন যত্ন করে রেখে দেবে, যে সিলেবাস বারে তাহলে এই কুপনটা দেখিয়ে বইটা পাবে। ঠিক আছে, খুলে ফেলো, সেল চ্যাপ্টারটা খুলে ফেলো ঝটাঝট দিয়ে, বের করে ফেলো, পেন্সিল নয় পেন, ওই যত নোংরা করবে তত পড়তে ইচ্ছা হবে। আচ্ছা, এই ধরো সেল খুলেছি তো, হ্যাঁ, আমরা কোষ পর্দা পেয়ে গেলাম 530 পাতায়, 530 পাতায় কিছু পড়তে হবে না। আচ্ছা চলো, 531 পাতায়, হ্যাঁ, 531 পাতায় কি পড়বে, পড়তে ইচ্ছা হচ্ছে? কিছু পড়াতে হবে না, ঠিক আছে, ওপরে দাগ দিয়ে রাখলাম, 531 পাতায় কিছু পড়ার দরকার নেই। কোন লেখক? ছায়া। সান্তারাজি পুরনো? ছায়া তো, আমি বই ভেতরে দেখে বুঝতে পারছি ছায়া। ঠিক আছে, চাপ নিও না, ওই যে পিডিএফটা পাঠাচ্ছি ও পিডিএফটা দেখে করবে, হ্যাঁ, আর নাহলে নতুন সিলেবাস হলে তোমাকে বই কিনতেই হবে, কোনো অপশন নাই। দেখো 532 পাতায় একমাত্র এখানে পড়তে হচ্ছে তরল মোজাইক গঠন, একবারে 3 নম্বরের কোশ্চেন, তরল মোজাইক, যেটা সিঙ্গেল নিকলসনের নাম দিয়ে যেটা বললাম, যেটা বোঝালাম, হ্যাঁ, এটা এটা পড়তে হবে। ঠিক আছে, ফ্লুইড মোজাইক মডেল বা তরল মোজাইক গঠন। আচ্ছা, এখানে এগুলো করতে হবে। এবার এখানে কোষ পর্দার কাজে যেগুলো আছে সেগুলো সেরকম ব্যাপার না, এমনি পড়তে হবে জাস্ট, হ্যাঁ। এবার এখানে যেটা পড়তে হবে, দেখবে 334 পাতায় গিয়ে এন্ডোসাইটোসিস, এক্সোসাইটোসিস, তার আন্ডারে পিনোসাইটোসিস আর ফ্যাগোসাইটোসিস। 534 পাতায়, 534
পাতায় এন্ডোসাইটোসিস এক্সোসাইটোসিস পড়তে হবে। এন্ডোসাইটোসিসের আন্ডারে পিনোসাইটোসিস ফ্যাগোসাইটোসিস আছে। নেক্সট রয়েছে দেখবে ডায়াবেটিস, যেটা এখনই বোঝালাম ডায়াবেটিস। গ্লাইকোক্যালিক্স পড়তে হবে, একটু পরেই বলে দিচ্ছি। এই একটি জিনিস বাকি আছে, গ্লাইকোক্যালিক্স, এখনই বলে দিচ্ছি গ্লাইকোক্যালিক্স কি। ঠিক আছে, এরপরে রয়েছে প্লাজমা মেমব্রেন মডিফিকেশন। আমরা যেগুলো পড়াচ্ছিলাম না, এগুলো অ্যাকচুয়ালি মডিফিকেশন, বিভিন্ন ধরনের মডিফিকেশন, সেল টু সেল অ্যাটাচমেন্ট, এগুলো টাইপস অফ মডিফিকেশন। একবার দেখিয়ে দিচ্ছি 534 পাতায়। এখানে 535 পাতায় একমাত্র রয়েছে ডেসমোজোম। পরে এর বইটা নিয়ে সবাই মিলে একবার দাগ দিয়ে নেবে যখন যখন বই আনবে। ডেসমোজোম, এটা বোর্ডের জন্য পড়তে হবে, ডেসমোজোম। বাকিগুলো না পড়লেও চলবে, কোনো অসুবিধা নাই। আচ্ছা, বিভিন্ন রকমের পর্দার ব্যাপার স্যাপার নিজের দায়িত্বে জেনে রাখবে। মানে অ্যাকচুয়ালি এগুলো তোমার পরীক্ষায় আসবে না, কিন্তু এই যে অভেদ্য কোনটা, ভেদ্য কোনটা, অর্ধভেদ্য কোনটা, পছন্দ মাফিক ভেদ্য পর্দা, তাহলে পছন্দ মাফিক ভেদ্য পর্দাটা আমি এখানে দাগ দিলাম, কারণ সেল মেমব্রেন তারই উদাহরণ। শুধু পছন্দ মাফিক ভেদ্য পর্দাটা উদাহরণ দিলাম। এগুলো এমন নয় যে এগুলো পড়তেই হবে, এগুলো তোমার কাছে আসবে, এই গোটা বই জুড়ে কখনো না কখনো আসবে, তখন আমরা ডিটেলসে পড়াবো এসব জিনিস। যেমন এখানে আছে ব্যাপন অভিশ্রবণ হ্যানত্যান আছে, এসব আমরা পড়বো, প্ল্যান্ট ফিজিওলজিতে ফার্স্ট চ্যাপ্টার দিয়ে পড়বো, আমরা ডিটেলে পড়বো। এখানে যেহেতু সেল মেমব্রেন, সেই জন্য এই বিষয়গুলো আসছে। আচ্ছা, নেক্সট পাতায় দেখো আবারও পিনোসাইটোসিসের সঙ্গে ফ্যাগোসাইটোসিসের ব্যাপার স্যাপার দেওয়া আছে, যা আমরা আগে দেখে এলাম। দেখো পিনোসাইটোসিস ফ্যাগোসাইটোসিস আগের পাতাতেও দাগ দিয়েছি, এখানেও তাই। আমি একটাই কথা বলবো, পিনোসাইটোসিসের সঙ্গে ফ্যাগোসাইটোসিসের পার্থক্য, হ্যাঁ এখানে নেই, আমার নোটে আছে দেখবে। পিনোসাইটোসিসের সঙ্গে ফ্যাগোসাইটোসিসের পার্থক্য পরীক্ষায় আসে, ওটা দেখতে হবে একবার। শেষ হয়ে গেল, এই দেখো এখানে আছে, সরি এদিকে রয়েছে 538 পাতায় পিনোসাইটোসিসের সঙ্গে ফ্যাগোসাইটোসিসের পার্থক্য আছে, এই পার্থক্যটা পড়তে হবে। কোষ পর্দার সঙ্গে কোষ প্রাচীরের পার্থক্য পড়ার দরকার নাই, পড়লে আমার কোনো অসুবিধা নাই। আমি দাগ গোটা দিলাম বোর্ড এক্সামে যেগুলো আসে সেগুলো, বাকি তো তোমার ব্যাপার, তুমি পড়বে কিনা। ঠিক আছে, এগুলো ম্যাক্সিমাম পরীক্ষায় আসতে পারে, নাহলে বই দেখে তুমি হয়তো বলবে এসে কত পাতা ধরে চলছে, 8 পাতা 10 পাতা ধরে চলছে সেল মেমব্রেন, কোনটা লিখবো কে জানে। সেল মেমব্রেন থেকে ব্রড কোশ্চেন একটাই আসবে, সেল মেমব্রেনের তরল মোজাইক গঠন বর্ণনা করো, ব্যাস। বাকি আসবে সব শর্ট কোশ্চেন, ডায়াবেটিস থেকে আরম্ভ করে পিনোসাইটোসিস ফ্যাগোসাইটোসিস, সব শর্ট কোশ্চেন, 1 নম্বর বা 2 নম্বরের কোশ্চেন। বোঝা গেল? নেক্সট আমরা চলে যাব, এখনো পর্যন্ত যা আছে নেক্সট মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া পড়া হচ্ছে, কিন্তু পরের কিন্তু আমরা মেনটেন করবো না, আমি আমার মতো করে সাজিয়ে নেবো যা তোমাদের বুঝতে সাহায্য হবে, সেরকম করে একটু এদিক ওদিক ছোটাছুটি করতে হবে, হ্যাঁ। কিন্তু ওইটা না করলে হবে না, মানে সাজিয়ে গুছিয়ে পড়াতে হবে, কারণ একজনের কাজের সঙ্গে একজনের কাজের রিলেশন আছে, তো সেই রিলেশনটাকে যদি আমি না রাখি না, বুঝতে পারবে না। বোঝা গেল? ঠিক যেমন করে টিস্যু পড়ার আগে সেল পড়ে নিচ্ছি, কারণ সেল ছাড়া টিস্যু বুঝবো কি করে। ঠিক আছে, সেরকম বিষয়টা আর কি, বুঝতে পারলে? এবার মডিফিকেশনে যেগুলো বলছিলাম, দেখো দুটো জিনিস বললাম, গ্লাইকোক্যালিক্স, একটা জিনিস ভেবে দেখো, তোমার মাথায় এসছে কিনা জানি না, এই যে সেল সেল মেমব্রেনের গঠন দেখালাম, এবার ধরো আমাদেরও তো গঠন ওটাই। এবার ধরো মানে স্যার এরকম যদি গঠন থাকে, তখন আমি ঘষে ঘষে সাবান মাখলাম, তখন তখন সবই দুটো বলাবে। আমার যে যে কি সব বললেন, গ্লাইকোলিপিড গ্লাইকোপ্রোটিন এটা সেটা বললেন, আমি ধরুন ঘষে ঘষে ছাল দিয়ে সাবান মাখছি, আমার তো এমনি উঠে বলাবে, ঘষলেই তো উঠে বলাবে। না না, এরকম নয় ব্যাপারটা। অ্যাকচুয়ালি গ্লাইকোক্যালিক্স বলে একটি বিষয় রয়েছে, যেটা আমাদের প্রাণী কোষের উপরে কভারিং এসে থাকে। যেমন উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেল মেমব্রেনের উপর সেল ওয়াল রয়েছে, তেমন প্রাণী কোষের ক্ষেত্রে সেল মেমব্রেনের উপর দিকে সেল সরি গ্লাইকোক্যালিক্স বলে একটি কভারিং থাকে, হ্যাঁ, যার জন্য এটা প্রোটেকশন বলতে পারো, যার জন্য ওই বিষয়গুলো হবে না। এটা বাকি ছিল। আর 2 নম্বর বাকি, একটা সেল তো আমি এইভাবেই আঁকতে পারতাম, এইভাবে আঁকতে পারতাম ডাইরেক্টলি, না করে আবার এই সময় ডিজাইন করতে গেলাম কেন এরকম করে। মডিফিকেশন, সেল মেমব্রেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে মডিফাই করে। যেমন এটা ধরো আমি কোথায় দেখিয়েছিলাম, স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত্র। ক্ষুদ্রান্ত্রের মেন বিষয় কি, ভিলাই মনে আছে, মাইক্রোভিলি। হ্যাঁ, তার মানে এটা যদি ক্ষুদ্রান্ত্র হয়, তাহলে ক্ষুদ্রান্ত্রের ভিতরে এরকম করে বারবার আঙুলের মতো প্রবর্ধক দেখা যায়, আমরা পড়েছিলাম একবার। এবার এখানে যে কোষগুলো থাকে, সেই কোষগুলোই আমি অ্যাকচুয়ালি এঁকেছিলাম, সেটা পরে পরে পড়লে বুঝতে পারবে বিষয়টা কি বলতে চেয়েছিলাম। হ্যাঁ, এরকম করে কেন, সারফেস এরিয়া বাড়ানো, উপরিতল বৃদ্ধি করা। কারণ আমাদের পরিপাক নালী এইটুকু তো পেট জুড়ে আছে, গোটা পরিপাক নালী বললে 11 মিটার, মুখ থেকে আরম্ভ করে পায়ু ছিদ্র পর্যন্ত 11 মিটার, তার মধ্যে 8 মিটার 9 মিটার মতো তোমার ক্ষুদ্রান্ত্র রয়েছে আর বৃহদন্ত্র রয়েছে।
ঠিক আছে, ক্ষুদ্রান্ত্রের জায়গাটা 6 মিটার, সেখানে অ্যাবজর্পশন হয়, শোষণ হয়। তাহলে এই 6 মিটারের মধ্যে এই যে তুমি খাবে যত জিনিস তত তাড়াতাড়ি করে অ্যাবজর্ব করে নেওয়া, কারণ কখনো ওয়েট করবে না খাবার যে আমাকে শুষে নেয় আমি দাঁড়িয়ে আছি, ও তোর মতো করে চলতে থাকবে। কারণ সেই টাইমের মধ্যে অ্যাবজর্ব করে নেওয়ার যে বিষয়টা রয়েছে, তার জন্য এইভাবে এরিয়া বার দেখো, এটা আর এটা তুমি বলো কোনটা রং করতে রং বেশি লাগবে, বেশি বকে লাভ নেই, সেকেন্ড ওয়ান বেশি রং লাগবে, তার মানে সারফেস এরিয়া বেশি। তা যদি অ্যাবজর্ব করার কথা হয় তাহলে এ বেশি অ্যাবজর্ব করবে না এ বেশি অ্যাবজর্ব করবে, নিচেরটা। তো তাই আছে এরকম, বুঝলে? এবার ধরো এখনই মাইটোকন্ড্রিয়া পড়াবো, মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে ক্রিস্টি মনে আছে মনে হয়, ওই সেই আঙুলের মতো প্রবর্ধক, তাহলে মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে প্লাজমা মেমব্রেন ভিতর দিকে ভাঁজ হয়ে ক্রিস্টি তৈরি করেছে, ওটা মডিফিকেশন, মানে পরিবর্তিত, রূপান্তরিত। যেমন ডেসমোজোম দেখাচ্ছি, রূপান্তরিত। এগুলো সব উদাহরণ রাখি, এইসব পরীক্ষায় আসবে না। পরীক্ষায় আসবে যেগুলো সেগুলো আমি অলরেডি মার্ক করে দিয়েছি, আর পিডিএফ এ সেগুলো আছে। বোঝা গেল কি বললাম? এগুলো তো বোঝানোর জন্য বলতে হয়, তাই। হ্যাঁ, নালে এমনি এখনই কাজের কথা কিছু নয় এগুলো। ওই যে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া কটা পর্দা আছে, না পর্দা নাই? দুটো পর্দা। তাহলে দ্বি একক পর্দা বেষ্টিত 3টে সেল অর্গানেলস এর কথা আমরা শুনেছিলাম। একটা তার মধ্যে আজকে পড়বো, সেটা হলো মাইটোকন্ড্রিয়া, তাই তো? আচ্ছা, কি বলা হয়? পাওয়ার হাউস অফ দ্য সেল, তাই তো? মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ দ্য সেল। তাহলে মাইটোকন্ড্রিয়া পরীক্ষায় ছবি এখনো পর্যন্ত দুটো ছবি আসবে, হয়ে গেছে। হ্যাঁ, সেটা হলো এক সেল ওয়ালের পরমাণু গঠন বা আল্ট্রাস্ট্রাকচার অফ সেল ওয়াল, 2 নম্বর আল্ট্রাস্ট্রাকচার অফ সেল মেমব্রেন। ঠিক আছে, 3 নম্বর আমরা আঁকতে চলেছি, সেটাও পরীক্ষায় আসবে। হ্যাঁ, আর আঁকতে বিশাল কিছু টাইম লাগে না, 10 সেকেন্ড টাইম লাগবে আঁকতে, একবার দেখে নাও ঝট করে। ঠিক আছে, এই তো হয়ে গেল মাইটোকন্ড্রিয়ার প্রাথমিক গঠন, বাইরের দিকে পর্দা। ঠিক আছে, এটা বাইরের দিকে পর্দা হয়ে গেল, কালি একটু কমে গেছে, ভিতর দিকে পর্দাটা একবার দেখবে। এই তো ব্যাপার, একটু করে এগিয়ে নিয়ে আসবে, তোমরা মেহেন্দির থেকে ভালো করো আমার থেকে। কিন্তু এইসব আঁকায় আঁকতে দিলে তোমরা তখন একবারে অস্থির হয়ে যাও, যে স্যার কি করে আঁকবো বুঝতে পারছি না, বইয়ে তো শুয়ে আছে এ তো দাঁড়িয়ে আছে, কত রকম কোশ্চেন আছে, যে বইয়ে তো স্যার শুয়ে আছে এ তো দাঁড়িয়ে আছে। দূর বাবা, শুয়ে দাঁড়িয়ে কি আছে, এটা মাইটোকন্ড্রিয়াল সেকশনাল ভিউ, এটা মাইটোকন্ড্রিয়াকে কেটে দেখানো হচ্ছে, তো শোয়ার বসার কি আছে? কোন সেল অর্গানেলস কি শুয়ে বসে কোনো কেস আছে? ও তো যে কোনো দিকে থাকতে পারে। বোঝা গেল? এই দেখো, এটা হলো এটা হলো আউটার মেমব্রেন, খুব মন দিয়ে দেখবে, এটা হলো আউটার মেমব্রেন। একটা সেলকে বাঁচতে গেলে সবসময় তার এটিপি লাগে, আর সেই এটিপি জেনারেট করে এ, সেজন্য একে বলা হয় পাওয়ার হাউস। এই মাইটোকন্ড্রিয়ার গঠন আমরা আরেকটা জায়গায় গিয়ে খুব ভালো করে বুঝবো, এখন একবার বুঝবো তখন আরেকবার বুঝতে বলবো। কখন? যখন আমরা রেসপিরেশন বা শ্বসন করব, কারণ শ্বসন চ্যাপ্টারতে তো হিরো, সালোক সংশ্লেষ চ্যাপ্টারতে যেমন প্লাস্টিড হলো হিরো, শ্বসন চ্যাপ্টারতে হিরো, এর কাছেই সব হয়। সুতরাং এর গঠন তুমি যত ভালো করে বুঝবে তত তো ভালো করে শ্বসন বুঝবে। বোঝা গেল কি বললাম? দেখো, তাহলে ওখানে লিখেছি আমরা আউটার মেমব্রেন বা বহিস্থ পর্দা। তাহলে এরপরে এইখানে লিখছি আমরা অবভিয়াসলি ইনার মেমব্রেন বা অন্তস্থ পর্দা। বাংলাগুলো আমি মুখে বলে দিচ্ছি, হ্যাঁ, ইনার মেমব্রেন বা অন্তস্থ পর্দা। এবার দেখো, দুটো পর্দা দুটো ক্যাভিটি তৈরি করেছে, দুটো পর্দা দুটো ক্যাভিটি তৈরি করেছে। একটা ক্যাভিটি এখানে ক্রিয়েট হয়ে গেছে বাইরের ভিতরে মেমব্রেনের মাঝে, আরেকটা ক্যাভিটি এই ভিতরে তৈরি হয়েছে ইনার মেমব্রেনের মাঝে, তাই না? তা দুটো পর্দা দুটো ক্যাভিটি তৈরি করেছে, গহ্বর তৈরি করেছে। এই যে বাইরের ক্যাভিটিটা, এটাকে বলা হয় পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস, বাংলাতেও তাই, পেরি মাইটোকন্ড্রিয়াল স্থান। ঠিক আছে, তাহলে পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস, বোঝা গেল? আচ্ছা, বলছি যে আর দুজন আছে না ওই তোমার ডবল মেমব্রেন মাউন্ট স্ট্রাকচার, কে কে? নিউক্লিয়াস আর প্লাস্টিড। তাহলে
নিউক্লিয়াসের ক্ষেত্রেও সেই একই, পেরি নিউক্লিয়ার স্পেস। আর সরস্বতী পুজোর মন্ত্রের মতো বা অন্যান্য পুজোর মন্ত্রের মধ্যে ওম নমঃ, হ্যাঁ, ওই ঠাকুরের নাম দিয়ে, সেরকমই আর কি বলতে চাইছি যে এখানে প্লাস্টিডের ক্ষেত্রেও তাই, পেরি প্লাস্টিডিয়াল স্পেস, সেম জিনিস। যাদের দুটো করে পর্দা তাদের গল্প বলছি আমরা, এটা এটা বলছি। তাহলে মাইটোকন্ড্রিয়ার জন্য পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস, প্লাস্টিডের জন্য পেরি প্লাস্টিডিয়াল স্পেস, আর নিউক্লিয়াসের জন্য পেরি নিউক্লিয়ার স্পেস। ওকে, হয়ে গেল। ভীষণ 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 ইম্পর্টেন্ট জায়গা, যার জন্য আমরা পড়ছি এটিপি জেনারেশনে। এই পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেসটা খুব গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে। ওকে, আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে অংশ সেটাকে, এই যে ইনার ক্যাভিটি, ইনার ক্যাভিটির একটা নাম আছে না, আমরা মনে হয় জানি, সেটা হলো ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স বা ধাত্র। মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে ইয়েটা রয়েছে, যে স্পেসটা রয়েছে, সেটাকে আমরা ম্যাট্রিক্স বা ধাত্র বলি। তাহলে দুটো ক্যাভিটি দুটো মেমব্রেন হয়ে গেল। এবার ইনার মেমব্রেন যেটা, সেটা বারে বারে ভিতর দিকে এরকম আঙুলের মতো খাঁজ করেছে, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় পৃষ্টি। এক বচন বহু বচনের ব্যাপার স্যাপার আছে, পৃষ্টি। এইবার কেন করেছে? ওই সারফেস এরিয়া বাড়িয়েছে। কেন? তার কারণ এখানে এরকম টেনিস র্যাকেটের মতো, এরকম টেনিস র্যাকেটের মতো অংশ আছে, এরকম টেনিস র্যাকেটের মতো অংশ আছে, তাই না? এগুলো সব জুড়ে এগুলো আঁকতে হবে। টেনিস র্যাকেট মতো তুমি যখন পরীক্ষায় আঁকবে তখনও তোমার সব আঁকার দরকার না, 2-5টা এঁকে দিলেই কাজ মিটে যাবে। ভিতর দিকে এরকম আছে, এগুলোকে বলা হয়, এগুলোকে বলা হয় মানে কৃষ্টির উপরে যেগুলো আছে, যাতে বেশি করে এগুলো থাকতে পারে সেই জন্য কৃষ্টিটার গঠন। এগুলোকে বলা হয় F0 F1 গ্রানিউলস, মানে দানা। F0 F1 গ্রানিউলস, অথবা ফার্নান্ডেজ সায়েন্টিস্টের নাম, মোরান, দুজন সায়েন্টিস্টের নাম, সাব ইউনিট বা অধ একক, সাব ইউনিট, ফার্নান্ডেজ মোরান সাব ইউনিট, অথবা অক্সিজোম। পরীক্ষায় 2 নম্বরে কোশ্চেন আসতে পারে, অক্সিজোম কি, অথবা F0 F1 দানা কি। ওরই নাম, একজনেরই নাম, F0 F1 দানা, অথবা ফার্নান্ডেজ মোরান অধ একক, অথবা অক্সিজোম। বোঝা গেল? এবার দেখো ভিতরে যদি এরকম একটা সাব ইউনিট থাকে, আর বাইরে যদি কোনো সাব ইউনিট না থাকে, মন খারাপ করবে না? সেই জন্য বাইরে রয়েছে পারসন সাব ইউনিট। পারসন হলো সায়েন্টিস্টের নাম, সাব ইউনিট মানে অধ একক, পারসনের অধ একক। তাহলে বাইরে মেমব্রেনে পারসনের অধ একক, আর ভিতরের মেমব্রেনে ফার্নান্ডেজ মোরান অধ একক। বোঝা গেল? ভীষণ ভালো করে পড়তে হবে একটা জিনিস, সেটা হলো F0 F1 দানা কেমন গঠন। অল্প করে হলে বলছি, বাকিটা অবশ্যই রেসপিরেশন চ্যাপ্টারতে বলবো, হ্যাঁ, কারণ এখন বেশি বুঝি আমি জানি ছেলেদের কোনো লাভ হয় না, ওই বলি আর রেসপিরেশন যেতে যেতে বছরের শেষে ও ভুলে মেরে দেয় সব। তবু একবার বলে রাখলে একটু একটু যদি আবছা আবছা মনে পড়ে তাহলে খুব সুবিধা হবে, হ্যাঁ। সেই জন্য আমরা বলবো গঠনটা এইটার। দেখো এই যে টেনিস র্যাকেটের মতো যে স্ট্রাকচার, এটা তো F0 F1 না, কেমন থাকে ধরো, দেখো তাকিয়ে বুঝবে ভালো করে। এটা ধরো এই জায়গাটা জুম ইন করেছি, এই জায়গাটা, এই জায়গাটা বড় করেছে ওখানে, ঠিক আছে। এবার এখান থেকে এটাকে একটু বড় করে এটাকে এরম বার করলাম, দিয়ে এটাকে মাথাটা এরম বসালাম, হলো। তাহলে এটা হিসাব মতো এটা, যতদিন না বেশি ভিড় হচ্ছে আমরা ওইদিকে হচ্ছে, তাহলে কি হবে, আমার এদিক থেকে সুবিধা হয়, তাহলে ওইদিকে গিয়ে পড়ানো অসুবিধা, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে এটা অ্যাকচুয়ালি পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস হবে কিনা? এটাই তো পেরিমাইটোকন্ড্রিয়াল না, এই যে চলছে এটা যদি পেরিমাইটোকন্ড্রিয়াল হয় তো এটা তো পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস, তাই না? তাহলে এটা পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস, আর এখান থেকে বেশি F0 F1 দানা। এই যে এই যে বেসটা রয়েছে না, এটাকে বলা হয় F0, এটাকে বলা হয় F1।
এটা F0টা প্রায় মেমব্রেনের সঙ্গেই অ্যাটাচ থাকে, আমাদের দেখা তো হচ্ছে এভাবে, কিন্তু F0টা প্রায় মেমব্রেনের সঙ্গে অ্যাটাচ থাকে, F1টা বাইরের দিকে এক্সট্রা গোল থাকে। এবার F0তে, F0তে যদি একটু বড় করে মোটা করে দেখাই, F0তে আছে 9খানা সাব ইউনিট প্রোটিনেসিয়াস স্ট্রাকচার। হ্যাঁ, এটাকে এটিপিএজ বলতে পারি। হ্যাঁ, এটাকে সরি, এটার আরেকটা নাম আছে, সেটা হলো এটিপিএজ। এএসই মানে উৎসেচক, যে কোনো জায়গাতে এএসই এই কথাটির মানে হলো উৎসেচক। তাহলে এটিপি তৈরি করে যে উৎসেচক, তাকে এটিপিএজ বলা হয়। এটা অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি প্রোটিন ছাড়া কিছু না, এটা এক ধরনের প্রোটিন যা প্লাজমা মেমব্রেনে আছে, আর সেটা স্পেসিফিক ফর এটিপি জেনারেশন, সেই জন্য এর নাম এটিপিএইচ। 4খানা নাম আমাদের বুঝতে হবে। হ্যাঁ, এটা জানতে হবে, কিন্তু এটা সব জানতে হবে, এটা জানতেই হবে সব। এবার দেখো, যেটা বলছিলাম, F0টা যদি জুম ইন করি, তাহলে এখানে 9খানা সাব ইউনিট আছে। হ্যাঁ দেখো, এটা এটা ধরো 4টে দেখালাম, আর 5টা পিছন দিকে আছে, ঠিক আছে। আর এখানে আছে মোট 15খানা সাব ইউনিট, এরকম করে 15খানা সাব ইউনিট এরকম করে করে আছে, তাদের আবার নাম আছে। হ্যাঁ, 1 আলফা, 2 বিটা, 3, এরকম করে নাম আছে। অত বেশি ঝামেলায় যাওয়ার দরকার নেই, কারণ আমি বারবার দেখেছি, প্রচুর ডিটেলসে পড়িয়ে দেখেছি, আলটিমেট কিছু লাভ হয় না। সত্যি কথা, আলটিমেট কিছু লাভ হয় না। আগে প্রচুর ভিতরে ঢুকে ঢুকে পড়তাম, নিটে তো কোনো আসেই না, বোর্ডেও আসে না, ছেলেমেয়েদের মাথাতেও থাকে না। কারণ বেশি পড়ালে একটা জায়গা থেকে কি হয়, আলটিমেট ভুলেই যায়, দিয়ে ওই আসল কাজটাই কম হয়। বেশি ভিতরে যাব না। এই 9টা আছে, 15টা আছে বললাম, তাদের নাম টাম গুলো অত জানার দরকার নেই, কাজের কথাটা জানতে হবে। কিভাবে এটিপি জেনারেশন হয় আমরা ছোট করে একটু শুনে নেবো, কি করে এটিপি জেনারেশন হয়। মাইটোকন্ড্রিয়ার গঠন তুমি যদি বলো, তাহলে ওভারঅল মেমব্রেন সাইডের যে গঠনটা হয়ে গেছে। এবার রইলো বাকি শুধু ম্যাট্রিক্স এর গঠনের ব্যাপারটা রয়েছে। আর ম্যাট্রিক্সে কি কি আছে বলে নিয়ে আমরা বলবো যে F0 F1 দানা কিভাবে এটিপি জেনারেট করে। ভালো করে বোঝো কি বলছি। এই মেমব্রেন টেমব্রেন হ্যান ত্যান এসব বললাম। এবার মেমব্রেনেই আছি আমরা, মাঝখানে একবার ম্যাট্রিক্সটা ঘুরে যাচ্ছি, কারণ এখানটা মুছবো। হ্যাঁ, সেই জন্য ওই জায়গাটা লাগবে, তো ম্যাট্রিক্সটা একবার বলে দেয় ভালো, দিয়ে তারপরে F0 F1 দাঁড়াতে আমরা ডিটেলস আলোচনা করব যে কিভাবে এটিপি জেনারেশন করে, কিভাবে এটিপিএইচ কাজ করে। এখানটা ওই জন্য একটু মুছলাম, এই জায়গাটা একটু মুছে দাম, দিয়ে এখানটা একটু সমান করে দাও। তাহলে ম্যাট্রিক্সে কি কি আছে একবার দেখেন। দেখো, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স হলো সেই জায়গা যেখানে শ্বসনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রসেস চলে, যার নাম ক্রেবস সাইকেল। ক্রেবস চক্র নাম শুনেছো? তাহলে তোমরা নাম শুনেছো দেখবে, গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস তোমরা নাম শুনেছো। এর মাঝে একটা জিনিস আছে, সেটা শোনো নাই, ওটা শুনিয়েও লাভ নেই এখন। বিতে একটা আছে, শীত হলো, ওটা শোনাবো, ঠিক জায়গায় গিয়ে শোনাবো। ক্রেবস সাইকেল, এটা শুনেছো তোমরা। আর 4 নম্বরটাও হয়তো শোনো নাই, যদি শুনে থাকো, ইটিএস বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা প্রান্তীয় শ্বসন বলে আরেকটি জিনিস ছিল। এই 4টে জিনিস মোট আছে। সংক্ষেপে বলছি জিনিসগুলোর ব্যাপারটা কি। হ্যাঁ, কারণ ওগুলো ছাড়া বোঝানো সম্ভব নয় এই মাইটোকন্ড্রিয়ার বিষয়বস্তু। বুঝলাম। পার্সোনাল অধ্যক্ষ কি করে, ওই পারমিশন দেয়, বাইরে থেকে ভিতরে কাউকে ঢুকতে বা ঢুকতে মানে বেরোতে পারমিশন দেয়, পার্সোনাল অধ্যক্ষ। ঠিক আছে, দেখো ঘাঁটবে না। হ্যাঁ, এটা আর এটা একসঙ্গে হবে। আমরা ম্যাট্রিক্সটা গঠনে যাচ্ছি। মাইটোকন্ড্রিয়া আর কি আছে, মাইটোকন্ড্রিয়া আছে একটি ডবল স্ট্র্যান্ডেড সার্কুলার সেলফ রেপ্লিকেটিং 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 নন জেনেটিক ডিএনএ। কত কিছু লিখলাম। ডবল স্ট্যান্ডার্ড মানে দ্বিতন্ত্রী, আগেও আলোচনা হয়েছে প্লাজমিডের ক্ষেত্রে, ওই যখন আমরা প্রোকারিওটিক সেল পড়াই তখন আলোচনা হয়েছে। তাহলে ডবল স্ট্যান্ডার্ড আগে আলোচনা হয়েছে, সার্কুলার গোল চক্রাকার আলোচনা হয়েছে, সেলফ রেপ্লিকেটিং নিজে নিজেই রেপ্লিকেশন করতে পারে, সেজন্য সেলফ রেপ্লিকেটিং। নন জেনেটিক ডিএনএ, এই ডিএনএ এমন যেখানে কোনো বংশগত বৈশিষ্ট্য নাই, বংশগত কোনো বৈশিষ্ট্যকে বহন করে না। ঠিক আছে, সেই জন্য একে বলা হচ্ছে নন জেনেটিক। এবার বললে তো অনেক কিছু আছে বলার,
দেখো, মাইটোকন্ড্রিয়া ভার্সেস প্লাস্টিড, যদিও ভার্সেস আলোচনা করব না, আমরা মিলই খুঁজবো। হ্যাঁ, দেখো দুজনের মধ্যে না, আচ্ছা ভার্সেসটা ছেড়েই দাও, হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া কোলন দিলাম, নাহলে পার্থক্য মনে হবে। মাইটোকন্ড্রিয়ার সঙ্গে প্লাস্টিডের কি কি মিল আছে? দুজনাই দুজনাই ডবল মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার, ডবল মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার, মানে দুজনারই দ্বি একক পর্দা আছে, যেমন এরও এঁকেছি ওরও আঁকবো। দুজনাই এই জিনিসটা আছে, মানে ডবল স্ট্যান্ডার্ড সার্কুলার ডিএনএ আছে, সার্কুলার ডিএনএ আছে। এবারে করে কি, দেখো এই ডবল স্ট্যান্ডার্ড সার্কুলার ডিএনএ থাকার জন্য না, মাইটোকন্ড্রিয়ার কপি মাইটোকন্ড্রিয়া নিজেই বানাতে পারে, এটার জন্য এর থাকা সেলফ রেপ্লিকেটিং। এ যদি রেপ্লিকেশন করতে পারে, গোটা সেল অর্গানেলটা রেপ্লিকেশন করতে পারবে। মানে একটা কোষের মধ্যে ধরো 10টা মাইটোকন্ড্রিয়া আছে, দুটো মাইটোকন্ড্রিয়া বুড়ো হয়ে গেছে, তো মাইটোকন্ড্রিয়া থেকেই মাইটোকন্ড্রিয়া তৈরি হয়ে যাবে, মানে ওই বাকি 8টার মধ্যে কেউ ডুপ্লিকেট করে দিয়ে করে দেবে। বোঝা গেল? তাহলে এটা কমন জিনিস, দুটোই এটিপি সিনথেসিস করতে পারে, দুটোই করতে পারে। আমরা তো জানি ও পাওয়ার হাউস, কিন্তু এও পারে, সেটা আমরা ঠিক জায়গায় মানে যখন প্লাস্টিক পড়বো তখন দেখাবো। দুজনেই এটিপি করতে পারে, দুজনের নিজের কপি বানাতে পারে, সেলফ রেপ্লিকেবল ব্যাপারটা রয়েছে। ঠিক আছে, এই কারণের জন্য মাইটোকন্ড্রিয়ার সঙ্গে প্লাস্টিডের অনেক মিল আছে, আর সেই জন্য একে বলা হয়, এদের দুজনকেই বলা হয়, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, সেমি অটোনোমাস সেল অর্গানেলস। হ্যাঁ, দুটোকেই বলা হয় সেমি অটোনোমাস সেল অর্গানেলস, মানে অর্ধ স্বনির্ভর কোষীয় অঙ্গাণু। তার মানে কি, দেখো স্বনির্ভর মানে জানি আমরা, তুমি টাকা ইনকাম করো, একটা উদাহরণ দিই। হ্যাঁ, ধরো বড় হয়েছো, হ্যাঁ, চাকরি বাকরি পেয়েছো, দিয়ে টাকা ইনকাম করো। হ্যাঁ, এবার টুকটাক যে সমস্ত কাজ, টুকটাক মানে ধরো একটা সাপোজ একটা ঘড়ি কিনবে, টাইটানের ঘড়ি কিনবে, কিনে নেবে, বাবাকে জিজ্ঞাসা করতে হবে না। ধরো ভালো ইনকাম করো, একটা মোবাইল কিনবে, 25,000 টাকা দাম, আর কিনে নিলে, বাবাকে না জিজ্ঞাসা করলে হবে। এরকম বিষয়, ধরো তুমি ভালো টাকা ইনকাম করো, তো এই ছোটখাটো ব্যাপারে বাবাকে ইনভলভ করা দরকার নেই। এবার ধরো বিয়ে করবে, কি বাবাকে জানাতে হবে নাকি? অবশ্যই জানানো উচিত, তাই না? তোমার পছন্দ করা মেয়ে কি তুমি বিয়ে করবে, ঠিক আছে চলো, তবু এটাকে বাবাকে পারমিশন দিতে হবে, নাহলে নিয়ে চলে এলাম, বাবা নিয়ে এসেছি বৌমা, এটা ভালো হবে না ব্যাপারটা। বোঝা গেল কি বললাম? তো মাইটোকন্ড্রিয়া নিজের কপি নিজে বানাতে পারে, নো ডাউট, ও ভেতরের কাজকর্ম সব নিজে সামলে নেয়, তবুও বাবাকে দরকার হয় কখনো কখনো, মানে নিউক্লিয়াস, ব্রেন অফ দ্য সেল। তাহলে মাইটোকন্ড্রিয়ার নিউক্লিয়াসকে দরকার হয় পারমিশনের জন্য, এরকমের বড় পারমিশন যখন বিয়ে করবে। তো সেই জন্য দেখো সেমি লাগানো আছে, সেমি, এটার মানে হলো, সেমিটা বাদ দাও, স্বনির্ভর কোষীয় অঙ্গাণু, কিন্তু আগে সেমি লাগিয়ে দিয়েছে, অর্ধ স্বনির্ভর কোষীয় অঙ্গাণু, নিজের রেপ্লিকেশন নিজে করতে পারে, নিজের কপি নিজে বানাতে পারে, তার মানে অটোনোমাস, কিন্তু তবুও নিউক্লিয়াসের পারমিশন ছাড়া বা নিউক্লিয়াসের অনুমতি ছাড়া কখনো এটা সম্ভব হবে না, সেই জন্য সেমি অটোনোমাস সেল অর্গানেল বলা হয়। তাহলে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের মধ্যে 3-4টে মিল রয়েছে, পরীক্ষায় নিট, জেনপাস, এগ্রিকালচার থেকে শুরু করে বোর্ড সবেতেই কোশ্চেন আসে। হ্যাঁ, এবং বুঝতেই পারছো এগুলোর মধ্যে মিলটা বেশ 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 গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটিপি সিনথেসিস আমরা জানি এতদিন পর্যন্ত মাধ্যমিক অব্দি জেনে এসেছি যে শুধুমাত্র মাইটোকন্ড্রিয়া করে, কিন্তু এখন শুনছি যে প্লাস্টিডও নাকি এটিপি জেনারেট করে নিজের জন্য। ঠিক আছে, কাউকে দেয় না, নিজের জন্য, কারণ নিজের সারা সংস্থা চালানোর জন্য প্রচুর এনার্জি দরকার হয়, ও কখন মাইটোকন্ড্রিয়া দেবে না দেবে অত নির্ভর না করে নিজেই খাতির মানিয়ে নেয়। বোঝা গেল কি বললাম? মানে গল্পের মতো করে বুঝতে হবে ব্যাপারটাকে। তাহলে সেমি অটোনমাস সেল অর্গানেল এইখানকার জন্য খুব গুরুত্বপূর্ণ, প্লাস্টিকে আরেকবার বলে দেবো, জাস্ট বলে দেবো, এত বকার দরকার হবে না। ঠিক আছে, এটা হলো। এইবার আর কি আছে ম্যাট্রিক্সে? দেখো ম্যাট্রিক্সে চলে গুরুত্বপূর্ণ একটি সাইকেল, যার নাম ক্রেবস সাইকেল। আর সেই জন্য এখানে গুচ্ছেন খানেক কি লাগবে, এনজাইম লাগবে, উৎসেচক লাগবে, এনজাইমস লাগবে। তো এখানে ভরে ভরে আছে, মানে ভরে ভরে মানে যা লাগবে, এনজাইমস আছে ভেতরে। আর কি লাগবে? দুজনের ক্ষেত্রে কমন জিনিস আরেকটা, সেটা হলো 70S টাইপের রাইবোজোম। এটা যদি না থাকে
তাহলে ডিএনএ থেকে লাভ কি? আগেও বলেছি, আমরা আগেও বলেছি যে ডিএনএ থাকলে সেখানে যদি রাইবোসোম না থাকে সেই ডিএনএ কোনো মানেই নেই। প্রোক্যারিওটিক সেলেও ছিল। এইবার এসছে মজা, ডবল স্ট্র্যান্ডেড সার্কুলার সেলফ রেপ্লিকেটিং নন জেনেটিক ডিএনএ আর 70s রাইবোজোম একজনের কথা মনে করিয়ে দিচ্ছে, সে হলো প্রোক্যারিওটিক সেল, ব্যাকটেরিয়া। এবার প্রশ্ন হলো যে ইউক্যারিওটিক সেলের কোষীয় অঙ্গাণু পড়ছি আমরা, আর সেখানে কি করে চলে এলো একটি প্রোক্যারিওটিক সেলের ক্যারেক্টার? ডাল মে কুচ কালা হ্যায়, তাই তো? কি এমন গল্প রয়েছে, একবার আরেকবার হোল্ড করাচ্ছি। তাহলে রহস্যটা কি রয়েছে? রহস্য এটাই যে প্রো অ্যাকচুয়ালি মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিড দুজনাই আগে প্রোক্যারিওটিক সেল ছিল, দিয়ে কোনো ধান্দায় ইউক্যারিওটিক সেলের মধ্যে ঢুকেছিল, দিয়ে আর বেরোতে পারে না। আর ইউক্যারিওটিক সেল ঠিক বুঝে শুনে ওদের দুজনকে দাস বানিয়ে দিচ্ছে, দাস বা দাসী যা বলবে, মানে তুই ভালো শক্তি শক্তি উৎপাদন করতে পারিস না, এই তোকে ধরে রাখলাম আর বার করবি না। প্লাস্টিডকে ভাবলো যে তুই ভালো ফটোসিনথেসিস করতে পারিস, তোকে এই রেখে দিলাম, আর বেরোতে দেবো না। এরমই হয়েছে ইভলিউশনারি পিরিয়ডে। না হলে তুমি বলো এই ধরনের ক্যারেক্টার কেন আসবে এই অর্গানেলের ক্ষেত্রে? মানে এ অ্যাকচুয়ালি এখন অর্গানেলস, কিন্তু আগে ধরা হচ্ছে নিজে একজন সেল ছিল, প্রোক্যারিওটিক সেল ছিল। একটা প্রোক্যারিওটিক সেল ছিল, বিজ্ঞানী, আমি ভাবছি না, বিজ্ঞানীরা ভাবছে যে একটা প্রোক্যারিওটিক সেল ছিল, আর সেই জন্যই এই রকমের ক্যারেক্টার প্রোক্যারিওটিকের মতো শো করছে। পরে মানে ইউক্যারিওটিক সেলের মধ্যে ঢোকার পর আর বেরোতে পারে না, দিয়েও এখন অর্গানেলস হয়ে গেছে। বোঝা গেল? এর ক্ষেত্রেও যা, এর ক্ষেত্রেও তাই, সেম জিনিস। মাইটোকন্ড্রিয়া সম্পর্কে আশেপাশে জিনিসপত্র সব ঘেটে দিয়েছি, হ্যাঁ। এবার শুধুমাত্র এই যে ব্যাপারটা আমরা ছিলাম এই ব্যাপারটাতে আসবো। তার জন্য বোর্ডটা অনেকটা মুছে নিচ্ছি, হ্যাঁ, কারণ এইসব থাকলে মনে হবে যে কি হচ্ছে না হচ্ছে। বাদ দাও, কিচ্ছু হয়নি, কোনো কিছু করাই নি, মুছে দিলাম সব এখানটা। মন দিয়ে শুনবে এখানটা কি হয়। এই দেখো, তুমি বাবার পয়সায় যা খাওয়া দাওয়া করেছো, বলছি বাবার পয়সায় যা খাওয়া দাওয়া করেছিলেন তা তো পেটে গেছে। এবার পেটে যাওয়ার পর হজম হয়েছে, সোজা বাংলায় হজম হয়ে রক্তে উঠেছে। রক্তে উঠেছে মানে রক্তে পৌঁছেছে, শোষণ বলি আমরা, পড়বো আমরা পরে ডাইজেস্টিভ সিস্টেমে সব ডিটেলসে পড়বো। এবার শোষণ হওয়ার পর রক্ত এসছে, আর রক্ত কোষে কোষে হোম ডেলিভারি করে দিচ্ছে। যদিও ব্যাপারটা এরকম না, বুফে সিস্টেমের মতো, যার লাগবে সে নেবে, যার লাগবে না সে নেবে না, এরকম হয়। যাই হোক, আমরা ধরলাম গোটা বোর্ডটা এখন সেল, আর সেলের মধ্যে নিউক্লিয়াসকে এখন ছেড়ে দিয়েছি, আমাদের তো হিরো একে আঁকা আছে, আর গোটা সেলটাকে তুমি, গোটা বোর্ডটাকে সেল ধরে রাখো। তাহলে এটাকে আমি ইজিলি সাইটোপ্লাজম লিখতে পারি, গোটা বোর্ডটার এগেনস্টে সাইটোপ্লাজম লিখতে পারি আমরা। এইবার ধরো গ্লুকোজ এসছে, গ্লুকোজ, কারণ গ্লুকোজ হলো সবচেয়ে বেশি মাত্রায় যে কোনো সেলের ক্ষেত্রে এটিপি জেনারেশনের সাবস্ট্রেট, মানে যাকে ভেঙে এটিপি তৈরি করে যে কোনো অর্গানিজমের জন্য এই গ্লুকোজকেই সবাই পছন্দ করে। কেন? তার উত্তর আবার রেসপিরেশনে পাবো। এই গ্লুকোজ থেকে তৈরি করে পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, এটারই নাম গ্লাইকোলাইসিস। দরকার নাই আমাদের, এখন বললাম না, ঠিক আছে। এইবার এই পাইরুভিক অ্যাসিড এর ভেতরে ঢুকতে ঢুকতে তৈরি করে ফেলে অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কো এনজাইম, অ্যাকচুয়ালি কোয়ে, অ্যাসিটাইল কোয়ে। এটা হলো 2 নম্বর স্টেপ, যা আমরা, সরি, এটা হলো বি, ওই যে বি লেখা আছে এই স্টেপটা, যা আমরা মাধ্যমিক লেভেলে মানে 9-এ পড়িনি, পড়বো আমরা এখানে ঠিক জায়গায় যখন রেসপিরেশন পড়বো। এইবার এই একটা চক্র আগে থেকেই ঘুরছিল, যার নাম ক্রেবস চক্র, সেই চক্রে এই বাবাজি ঢুকেছে, দিয়ে চলছে ক্রেবস চক্র। তাহলে 3 নম্বরের সেই, ওহো, সি, তাহলে সি হলো ক্রেবস সাইকেল, এটা চলছে, ঠিক আছে। এবার ভালো করে বুঝে দেখবে ব্যাপারটা। এই যে এ বি আর সি চালিয়ে এর দুটো জিনিস তৈরি করেছে, একটা হলো FADH2, একটা হলো NADH2। ডিটেলস হবে পরে, তোমার এখন এই সেল চ্যাপ্টার থেকে এই নিয়ে মাথা মানে বেশি চাপ নিয়ে নিও না।
এটা এক্সট্রা জিনিস, এটা রেসপিরেশনে পড়ানো হবে। এখন মাইটোকন্ড্রিয়া পড়াচ্ছি বলে একবার একবার বলে রাখছি, তখন সুবিধা হবে। এফএডিএইচ ভেঙে এফএডি হয় আর 2H+ হয়। এনএডিএইচ ভেঙে এনএডি হয় আর 2H+ হয়। এফএডি আর এনএডি হলো হাইড্রোজেন ধরা, যেমন ছেড়ে ধরা হয় তেমন ও হাইড্রোজেন ধরে ধরে নিয়ে আসে। কোথা থেকে নিয়ে আসে? যখন ফটো সিনথেসিস চলে তখন। বেশি শুনলে গুলিয়ে যাবে, সোজা কথায় এগুলো ভাঙলো। হ্যাঁ, সঙ্গে অবশ্যই ইলেকট্রন রিলিজ করবে। সবার দেহে প্রোকার্ডিক বাদ দিয়ে সবার দেহে ফটোসিনথেসিস। আচ্ছা, কোথায় ধরে ধরে আনলো? ভালো কোশ্চেন করেছে। আমার দরকার নাই, এ তো গ্লুকোজ, আমরা তো খেয়েছি, সেখানে পেয়েছি। আর গাছ ধরবে, আমরা তো রেডিমেড ছিনিয়ে নি সবার কাছ থেকে। গাছ ধরবে, আমরা ছিনিয়ে নেবো। গ্লুকোজ তো আমরা খেয়েছি, ধান গম যা পেয়েছি কেড়ে নিয়েছি। ওকে, এবার দেখো, তাহলে এফএডিএইচ2 আর এনএডিএইচ2 ভাঙবে। আমি এটাকেও এখন মুছে দিলাম একবার, দরকার নেই আমার আর। এসব মুছে দিলাম, দরকার নেই, কারণ ওসব হয়ে গেছে। দেখো, এফএডিএইচ2 ভেঙে এফএডি প্লাস এইচ প্লাস 2H+ প্লাস ইলেকট্রন। আর এনএডিএইচ2 এর ক্ষেত্রে এনএডি প্লাস এইচ প্লাস প্লাস ইলেকট্রন। এফএডি আর এনএডি দুজন পালিয়ে যাবে কোথায়? ওই যে বললাম, ছেড়ে ধরা, ওরা হাইড্রোজেন ধরতে যাবে, ওরা আবার হাইড্রোজেন ধরতে চলে গেছে। ওরা আবার ওই ফরম্যাটে ফিরে আসবে, এফএডিএইচ2 আর এনএডিএইচ2 হিসাবে ফিরে আসবে পরে। ছেড়ে দাও। এইবার এদেরকে নিয়ে শুধু ভাবো কি করে এরা। দেখো, হাইড্রোজেন চলে আসে পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেসে। হাইড্রোজেন চলে আসে পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেসে। কেন আসে? তার কারণ গ্রেডিয়েন্টের পার্থক্য থাকে, মানে এখানে বেশি থাকে এখানে কম থাকে। এই হায়ার টু লোয়ার কনসেপ্ট, মানে গ্রেডিয়েন্টে যায়। ঘনত্ব এখানে বেশি ঘনত্ব আছে, কম ঘনত্ব হচ্ছে বেশি থেকে কমে থেকে যায়, সোজা কথা। এইবার ইলেকট্রন, ইলেকট্রন গুলো আসে, এই যে বললাম না মেমব্রেনে প্রচুর প্রোটিন আছে, একটু আগেই বলছিলাম মেমব্রেন পড়ানোর সময়। মেমব্রেনে অনেক ধরনের প্রোটিন আছে, এর মধ্যে এখানে ক্যারিয়ার প্রোটিন বা অনেক রকমের প্রোটিন আছে। ইলেকট্রন চলে আসে এই জায়গাতে, প্রোটিনের ধরে নেয়, প্রোটিন গুলো ধরে নেয়। ভালো করে বোঝো, একটু আগেই বলছিলাম পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস খুব ইম্পর্টেন্ট। এই দেখো, পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস খুব ইম্পর্টেন্ট। এই দেখো, পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস ইম্পর্টেন্ট এই কারণের জন্য যে হাইড্রোজেন হাইড্রোজেন গুলোকে ওখানে জমা হয়। ক্লিয়ার? এবার এইবার F0 F1 দানাটাকে আমরা একটু এখানে এঁকে নিচ্ছি, এখানে এখানটা এঁকে নিলাম F0 F1 দানা। ঠিক আছে, এবার এখানটায় এসো। F0, দেখো এখানে একটা দুটো তিনটে চারটে এরকম করে 9টা হাইড্রোজেন বসার জায়গা আছে। 9টা হাইড্রোজেন বসার জায়গা আছে। তাহলে এখানে H+ আছে, এরকম H+ এখানে আছে, আছে এবং আছে। ওকে, 9টা জায়গায় আছে। হয় কি, তাহলে এখানে এরকম করে আছে তো হিসাব মতো, একটা করে, এটা পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস যেখানে চলে এসেছিল, তাহলে একটা করে হাইড্রোজেন এখানে গিয়ে বসে আর আগেরটা এখান থেকে পড়ে যায়। ভালো করে মন দিয়ে দেখবে, একটা করে এখানে গিয়ে বসে আর আগেরটা খুলে পড়ে যায় কোথায়? আবার ভিতরে। যা, কি খেপা খেপা ব্যাপার হচ্ছে, ভিতর থেকে বাইরে এলো, আবার এখান থেকে গিয়ে আপনি বলছেন এই ভেতরে ঢুকে গেল। আচ্ছা ঝামেলা হলো তাই ব্যাপারটা। এবার যটা হাইড্রোজেন এভাবে ঢুকবে, ততবার এই চাকতিটা একবার করে মোটরের মতো ঘুরবে। একবার একটা হাইড্রোজেন পাস করলো, একবার একটা হাইড্রোজেন পাস করলো, একবার একবার। তার মানে যখন হচ্ছে তখন ও এরকম করে ঘুরতে হবে। আমার হাত থেকে বেশি ঘুরছে না, ঠিক আছে, এরকম করে ঘুরবে। বোঝা গেল কি বললাম? তাহলে হাইড্রোজেন গুলোকে আবার ভিতরে পেলাম, তাহলে এখান থেকে দু চারটে মুছে দিলাম। এই যে ঘুরছে, এই ঘোরার জন্য একটা মোটিভ ফোর্স তৈরি হচ্ছে, একটা বল তৈরি হচ্ছে। আমরা জানি শক্তি রূপান্তর হয় মাত্র, তাই না, সৃষ্টি বা ধ্বংস করা যায় না। তাহলে এখানে একটা, এই যে প্রোটন গুলো ঢুকছে বারবার না, এটা প্রোটন মোটিভ ফোর্স তৈরি হচ্ছে। সেই জন্য এখানে কি হবে, এখানে অ্যাডিনোসিন ডাইফসফেট আগে থেকেই সেলের মধ্যে ছিল। আর আমরা বিভিন্ন খাবার থেকে খেয়েছি বিভিন্ন ইনঅর্গানিক ইনঅর্গানিক ফসফেট। তাহলে এডিপি জুড়ে ইনঅর্গানিক ফসফেটের সঙ্গে তৈরি করবে এটিপি, ট্রাইফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট।
এনার্জি কারেন্সি। এটাই তো জেনারেশনের কাজ মাইটোকন্ড্রিয়া। দেখো এটিপি, এডিপি, অ্যাডেনোসিন ডাইফসফেট প্লাস ইনঅর্গানিক ফসফেট, আমরা এরকম রিভার্সে অ্যারো দিই, দিয়ে এটিপি লিখি। মানে এটা ভাঙলে এটা হয়, আর এটা জুড়লে এটা হয়। তাহলে শক্তি কই? এই দেখো শক্তি কোথায়। ধরো এটা এডিপি, এটা ইনঅর্গানিক ফসফেট, এটা শক্তি। এই আওয়াজটা হলো না, ধরো ওটা শক্তি। মানে আওয়াজটার কথা বলতে চাইছি না, আমি বলছি যার থ্রু দিয়ে এটা ধরে আছে, এটা শক্তি। যখন এ আলাদা হয় শক্তি হয়ে গেছে। তাহলে এই দুটোর মধ্যে কোনো পার্থক্যই নেই, এটা হলো এইটা। এবার দেখো গল্প আছে। তাহলে এডিপির সঙ্গে ইনঅর্গানিক ফসফেটকে বাইন্ড করতে গেলে শক্তি লাগে, সেই শক্তি হাইড্রোজেন দিচ্ছে, এটিপি হলো। তো ঠিক আছে, কোনো অসুবিধা নাই, কিন্তু দূর ঝামেলা রয়ে গেল। ঝামেলা হলো সে হাইড্রোজেন তোমার ভেতরে ঢুকে গেল, তাহলে এইখান থেকে আবার এখানে যাবে, ওখান থেকে যাবে, তাহলে তো কোনদিন খেতেই হতো না। একবার জন্মে মায়ের দুধ খেয়ে ব্যাস সারা জীবন কাটিয়ে দিতাম, আর খেতামই না। হিসাব তো তাই বলছে, যদি ঘুরতেই থাকতো তাহলে তো খেতেই হতো না। তার মানে ঘোরে না নিশ্চয়ই। কেন? কারণ এই যে ইলেকট্রন গুলো যাচ্ছে, এই ঝামেলাটা খেয়ে সহ্য করবে? এদের সংখ্যা তো গাদা হয়ে যাবে, ওরা যদি ঘোরাঘুরি করে। এরকম তো হবে না ব্যাপারটা। তাহলে এই যে হাইড্রোজেন এখানে ঢুকলো, এই হাইড্রোজেন ঢুকলো, আর এই যে ইলেকট্রন এতক্ষণ যাচ্ছিল এবার ভেতরে ঢুকবেও, এই ইলেকট্রন ঢুকলো, আর এখানে হাফ O2। আমরা বেঁচে আছি একজনের ভরসায়, সে হলো অক্সিজেন। কি করে অক্সিজেন আমাদের দেহে? এই দেখো রহস্য এখানে। এইটাকে ধরে পাগড়ে করে দিল জল, যা সব শেষ। আবার নতুন খাবি, আবার নতুন শক্তি পাবি, নাহলে কিছুই নেই। আবার নতুন করে খাওয়া, নতুন করে শক্তি হওয়া, ওইসব রিসাইকেল হবে না। তার জন্য এরা আছে, ধরে ধরে আনবে, FADNAD, ধরে ধরে আনবে বারবার, বারবার হবে এই কাজ। যতক্ষণ খাবে ততক্ষণ শক্তি, খাওয়া নাই শক্তি নেই। হালকা বোঝা গেল? তার মানে ব্যাপারটা হলো জল হয়ে গেল। এবার জল তো মেটাবলিক প্রসেসে লেগে যায়, বিপাকীয় কার্যে বলি, জলের কি ব্যাপার আছে? জল আছে, লাগবে, জলটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। তার মানে এখানে গল্প শেষ। তার মানে এটা খেলে এখানে হবে, এখানে না খেলে এখানে ঘটবে না, ঘটে। বোঝা গেল? এই গোটা গল্পটা ঘটে এখানে। এই যে শেষ যে যে ব্যাপারটা দেখাচ্ছিলাম, এই যে ইলেকট্রন যাচ্ছে, এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ETS বা প্রান্তীয় শ্বসন। প্রান্তীয় শ্বসনের মাধ্যমে এটিপি জেনারেট করে। কিছু এটিপি মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে পরে দেখবো আমরা, কিছু এটিপি আমরা ডাইরেক্টলি পাই, আর কিছু এটিপি পাই এই ফরম্যাট দুটোতে। মানে একটা বাড়িতে ধরো চুরি হয়েছে, চুরি হওয়ার পর সেখান থেকে ক্যাশ কিছু টাকা পয়সা পেয়েছে, আর সোনা দানা পেয়েছে। এবার ক্যাশ তো ক্যাশ, ঠিক আছে, ক্যাশের তো কোনো মা বাবা নাই, ও যেখানে ইচ্ছা দাও, এবার অসুবিধা নেই। কেউ তার বোনের নাম্বার নিয়ে লিখে রাখে না? নিশ্চয়ই রাখে না। ঠিক আছে, সোনা দানা, এটাকে চুরি হওয়ার পর পরই বিক্রি করতে গেলে অসুবিধা আছে, কারণ সেই মুহূর্তে সব অ্যালার্ট হয়ে যায়, পুলিশ টুলিশ। এটা হলো আমার সেই মানি, যেটা এখনই লিকুইড করা যাবে না। এই দুটো হলো সেই মানি, যা পরে লিকুইড হবে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়া এখানে এখানে যেগুলো তৈরি হয়েছে, পরে লিকুইড হবে। দেখো পরে এটিপি জেনারেট করলো। কিছু এটিপি আগেই পেয়ে গেছি ডাইরেক্ট, সেটা আমরা প্রসেস গুলো পড়ার সময় দেখতে পাবো। আর কিছু এই সোনা দানা, এগুলো পরে ভেঙে এটিপি পাবো। দেখো সোনা দানা পরে ভেঙে এটিপি পেয়েছি। বোঝা গেল কি বললাম? এটা হলো এটিপি জেনারেশনের প্রসেস। তাহলে প্রতিবার একটা করে হাইড্রোজেন ঢুকছে, আগেরটা খুলে পড়ে যাচ্ছে, আর একবার বলটা ঘুরে যাচ্ছে, আবার ঘুরছে। এই কন্টিনিউয়াসলি চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত এখান থেকে খাবার সাপ্লাই থাকবে। তাহলে খেলে শক্তি পায়, না পেলে, না খেলে পাই না। আর অক্সিজেন যে লাগে, আর অক্সিজেন না থাকলে যে মরে যায়, তার রহস্য এখানে। তাহলে অক্সিজেন নেই তো এটিপি নেই, এটিপি নেই মানে সুইচ অফ। তাহলে পাওয়ার অফ যদি করে দেয় অন্ধকার, তো আমার শরীরে যদি পাওয়ার অফ করে দেয় কেউ, মরে গেলাম। মরে গেছি মানে যে কারণেই মরি না কেন, হার্ট অ্যাটাক হোক, ব্রেনে হোক, যেখানে যা ইচ্ছা হোক না, মরে গেছি মানে সোজা বাংলায় কারেন্ট অফ হয়ে গেছে। মানে মাইটোকন্ড্রিয়া আর শক্তি উৎপাদন করছে না, সুতরাং মরে গেছি। বোঝা গেল কি বললাম? এই যে করোনা পিরিয়ডে অক্সিজেনের স্যাচুরেশন লেভেল বলছে পড়ে গেছে, কমে গেছে, হ্যাঁ, থাকা উচিত 90 95 হয়ে গেছে 70,
হ্যাঁ, এই অক্সিজেন লেভেল বাড়াতে হবে, অক্সিজেন এই যে এক মুহূর্ত অক্সিজেন ছাড়া থাকতে পারি না, কারণ এক মুহূর্ত শক্তি ছাড়া থাকতে পারি না। তুমি কাজ করো চাই না করো, শক্তি তো লাগে। এই যে চুপচাপ বসে আছো, ঘুমিয়ে থাকলেও শক্তি লাগে, কারণ ভিতরে তো অনেক কিছু চলছে না। তুমি খেয়ে ঘুমিয়েছো, হজম তো হচ্ছে, রেচন তো হচ্ছে, সবই তো হচ্ছে। তাহলে এইগুলোর জন্য তো শক্তি লাগে, তাই শক্তিটা সবসময় লাগবে। তার মানে খাদ্য বস্তু তোমাকে পেতেই হবে, সেখানে তুমি খাও আর না খাও বডি থেকে নিয়ে নেবে। বোঝা গেল? আর অক্সিজেনটা লাগবে, তার মানে অক্সিজেন যখনই বন্ধ হয়ে যাবে তখনই মরে যাবো, কারণ তখনই এটি জেনারেশন বন্ধ হয়ে যাবে। বোঝা গেল? এই হলো সংক্ষিপ্ত ভাবে এই বিষয়টা, এগুলো অত সংক্ষিপ্ত নয়। এটা একটা 5 নম্বরের কোশ্চেন, এটা একটা 5 নম্বরের কোশ্চেন, এটা একটা 5 নম্বরের কোশ্চেন। 3টে 5 নম্বরের কোশ্চেন সসম থেকে আছে, এখানেই আছে, এরপরে তো আরো আছে। আমরা শুধু শুনিয়ে রাখলাম গল্পটা মাইটোকন্ড্রিয়ার সঙ্গে রিলেটেড বলে। বোঝা গেল? আর বকবো না।